গল্প ঈগল সন্ধি, চতুর্থ পর্ব। লেখনীতে ঝিলিক মল্লিক। দুর্জয় ওকে জোর করে মাইক্রোবাস উঠিয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে তীক্ষ্ণ ধারালো কণ্ঠস্বরে বলল, ইউর টাইম ইজ নাও কাউন্টিং ডাউন ঝার্সি কি রানী। চৈত্রের চোখে মুখে কাপড় দিয়ে বেঁধে একটা বাগানবাড়ির মতো জায়গায় নিয়ে আসা হয়েছে। এখানে এনে তবেই ওর চোখ মুখ থেকে পট্টি খুলেছে দুর্জয়। চোখ মেলতেই মারাত্মক অবাক হলো চৈত্র। এখানে উপস্থিত সবাইকে সে চেনে। একটা রুমে ভেতর দাঁড়িয়ে আছে ও, সামনে দাঁড়ানো তুরান, নিশান, রাতুল আরও কয়েকটা পরিচিত অপরিচিত মুখ, যাদেরকে দুর্জয়ের সঙ্গে সব সময় দেখা যায়। চৈত্র একবার তীব্র দৃষ্টিতে তুরানের দিকে তাকালো। তুরান অসহায় দৃষ্টি ফেলে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ওর এমন অসহাম দৃষ্টি যেন বলতে এবং বোঝাতে চাইছে, চৈত্র আপা, আমার এখানে কিছু করার নেই। ভাইয়ের অমান্য হওয়া আমার জন্য দুঃসাধ্য। চটপটে মস্তিষ্কের চৈত্র তুরানের অসহায়ত্ব ধরতে পারল। এই ছেলেটা তার পরিচিত এবং সখ্য হলেও এই মুহূর্তে তার কিছু করার ক্ষমতা নেই। বাদবাকি সবার মধ্যে রাতুলেরও কিঞ্চিত বিরুদ্ধাচারিত ভাব রয়েছে দুর্জয়ের এমন উগ্র কাণ্ড কারখানায়, কিন্তু তা সে কাউকে বুঝতে না দেওয়ার যথাসম্ভব চেষ্টা করছে। চৈত্র ঠায় দাঁড়িয়ে আছে, যেন একটা বরফের দলা জমাট হয়ে আছে ওর সামনে। দুর্জয় মূর্তমান। হাতঘড়িতে সময় দেখে নিল ও। রুমে থাকা 10-12 জনকে বাইরে চলে যেতে বলল। রাতুলের উদ্দেশ্যে বলল সবকিছুর ব্যবস্থা করে রাখতে, আর যখন প্রয়োজন হবে ওদেরকে ডেকে নেবে। রাতুল মাথা নাড়িয়ে সায় জানিয়ে রুমের বাইরে চলে গেল। সবাই যেতেই দুর্জয় চৈত্রের কাছে এগিয়ে আসতে শুরু করল। চৈত্রের একেবারে কাছাকাছি আসতেই দুর্জয়ের গালে সপান একটা চড় বসিয়ে দিল ও। গালে হাত ডলতে ডলতে দুর্জয় দাঁতে দাঁত পিষে বলল, শালির ঘরের শালি, তোর জন্য আমাকে অপমানিত হতে হয়েছে জনসম্মুখে, আবার তুই আমাকে চড় মারারও সাহস দেখাস। তোকে এখন কি করা উচিত বল হারামজাদি। এই আপনি মুখের ভাষা ঠিক করেন আগে, আর আমাকে কোথায় নিয়ে এসেছেন? হ্যাঁ, ভালোয় ভালোয় বলে দিচ্ছি, যেখান থেকে দুঃসাহস দেখিয়ে উঠিয়ে নিয়ে এসেছিলেন, সেখানেই ঠিকঠাক মতো রেখে আসুন আমাকে। এই তোকে এখানে এনেছি, এটা আমার বাপের টাকায় কেনা একটা কটেজ। আর তোকে রেখে আসতে যাওয়ার জন্য তো এখানে নিয়ে আসিনি। বেয়াদব মহিলা, ভাই একটা দুশ্চরিত্র, আর বোন একটা অসভ্য, বেয়াদব, বখাটে মেয়ে মানুষ। দুর্জয়ের কথা শুনে চৈত্র কোমরে হাত গুজে সামনে এগিয়ে এসে দাঁড়ালো। ব্রুকুচকে দুর্জয়কে উদ্দেশ্য করে জোরে জোরে চেঁচিয়ে বলল, তুই বখাটে, তোর ভাই বখাটে, তোর বাপ বখাটে, তোর বাপের বাপ বখাটে, তার বাপ বখাটে, তোর 14 গোষ্ঠী বখাটে, বেয়াদব, অভদ্র। চৈত্র যে এভাবে বলবে এটা মোটেও আশা করেনি ও। সহসা ওর কপাল, চোখ মুখ কুঁচকে ফেলে, হারামির বাচ্চা, আমার মুখে মুখে তর্ক করিস, সাহস তো কম না। আর আমাকে তুই তোকারি করছিস কোন সাহসে? এ তোর থেকে কম করে হলেও 7-8 বছরের বড় আমি। এমনি এমনি তো আর তোকে বেয়াদব মেয়ে মানুষ বলি না। অভদ্র, অসভ্য কোথাকার। তুই যেভাবে আমাকে তুই তোকারি করছিস, সেভাবেই আমিও করছি। চরিত্রহীন, বখাটে নেতা কোথাকার। চৈত্রের গালে একটা থাপ্পড় মারে দুর্জয়। সাথে সাথে চৈত্র ঠাস করে একটা পাল্টা চড় বসিয়ে দিল ওর গালে। কিছু মুহূর্তের জন্য গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল দুর্জয়। এই নিয়ে পরপর দুটো থাপ্পড় পড়েছে তার গালে। মেয়েটা তাকে মোটেই ভয় পাচ্ছে না, বিষয়টা মেনে নিতে কষ্ট হচ্ছে দুর্জয়ের। পরক্ষণেই দাঁত খিচিয়ে বলল, মীর জাফরের বোন ঘসেটি বেগম। সেদিন কি বলেছিলি যেন, বেড পার্টনার? রাইট। বেড পার্টনার থেকে কি হয় জানিস? বেড ফেলো। আর বেড ফেলো মানে হচ্ছে স্ত্রী। খাঁটি কথায় বউ। এখন তোকে আমার বেড পার্টনারই বানিয়ে ছাড়বো। অনেক গুমর না তোর? কথাটুকু ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল দুর্জয়ের। এতক্ষণ ওকে মোটেও ভয় না পেলেও এখন কিছুটা আশঙ্কা হচ্ছে চৈত্রের। এতক্ষণে ওর ভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে। চৈত্র যে এখানে, এখনো অবধি কেউ জানে না। তবে ও এখান থেকে বের হবে কিভাবে? কিভাবে বাঁচবে দুর্জয়ের তীক্ষ্ণ পরিকল্পনার হাত থেকে? ও যা ভাবছে তার কিছু যদি হয়, তবে ওর চরিত্রে কলঙ্কের দাগ লেগে যাবে, যেটা ওর পরিবার কিংবা পরিচিতিজনেরা কেউ সহ্য করতে পারবে না। রুমে একটা খাট,
একটা আলমারি আর একটা সোফা আর টুকটাক ছোটখাটো আসবাব। চৈত্র একবার বাইরে দেখার চেষ্টা করল। যতদূর বুঝল এটা কোনো মফস্বলের কাছাকাছি অঞ্চল, জানালা দিয়ে শুধুমাত্র পাঁচিল ও পাঁচিলের ওপারে বড় বিল দেখা যাচ্ছে। চৈত্র দরজার কাছাকাছি যাওয়ার চেষ্টা করল, তবে দুর্জয় ওর হাত দিয়ে আটকে দিল। এই মহিলা তোকে আমি টাচ করতে চাচ্ছি না ওকে, তাই এমন কিছু করিস না যাতে বাধ্য হয়ে তোকে জোর করতে হয় আমার। বাপ মা কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, ভদ্রতার বালাই এর বালো নাই। চৈত্র ঠোঁটে ঠোঁট চেপে কপালের রগ ফুলিয়ে দুর্জয়কে বলল, শালা আপনি তো দেখি মোটেও ভালো লোক নন। ভেবেছিলাম একটু ভালো হবেন হয়তো, কিন্তু এখন তো মনে হচ্ছে পুরোটাই খারাপ। চরিত্রবানের আপনার মধ্যে নাই। চরিত্রহীন, লম্পট লোক কোথাকার একটা। আর কথায় কথায় গালাগালি দেওয়ার তো হেব্বি শিক্ষা আছে দেখছি। আহা গো সোনা আমার, তুমি কত ভালো মানুষ, যে আমাকে ভালো হতে হবে। অনেক ভালোর মুখোশ পরে থেকে দেখেছি। সেদিন ওই অপমানের পরে মনে হচ্ছে অনেক হইছে বালের ভালো সাজা। আগে যেরকম খারাপ ছিলাম সেরকম খারাপই থাকবো। তোমার মুখের ভাষাও তো অনেক সুন্দর, একেবারে দুধে ধোয়া তুলসী পাতা। সতী সাবিত্রী মহিলা যারে কয়। দুর্জয় আরো শক্ত করে হাত চেপে ধরে চৈত্রের। ব্যথায় কুকিয়ে উঠলে চৈত্র চেঁচিয়ে বলল, কুত্তা একটা। প্রত্যুত্তরে দুর্জয় বলল, তুই কুত্তা না, তুই কুত্তা। তুই কুত্তাদের রানী। তোর ভাই কুত্তা। তুই কুত্তা। তোর বাপ কুত্তা। তোর 14 গোষ্ঠী কুত্তা। এই মেয়ে আমার বাপ তুলে কথা বলবি না বলে দিলাম। মুখে মধু নাই। অন্তর বীজ দিয়ে ভরা কুহ প্রেমের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছি বলে বদলা নিতে আসছিস না। তোর মতো হাজারটা রজনীগন্ধায় কলঙ্ক লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই দুর্জয় সেরনিয়াবাদ। কথাটা শুনে দুর্জয়ের পায়ে একটা লাথি দিল চৈত্র। আমাকে যদি না ছেড়েছিস তবে দেখে নিস তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেব। তোর এই বালের কথার মায়রে বাপ। চল এখনই তোর ব্যবস্থা করতেছি। দুর্জয় টানতে টানতে বসার ঘরে নিয়ে যায় চৈত্রকে। বসার ঘরে সবাই উপস্থিত ছিল। চৈত্র সবার দিকে একবার চোখ বুলিয়ে বেশ জোরে জোরে বলে ওঠে, সবগুলো হারামখোর, হারামজাদা, কুপ, তত্তার বাচ্চা, যা, নোয়ার, চামচার দল। ইচ্ছে হচ্ছে এখনই যদি সবকটার গালে জুতার বাড়ি দিতে পারতাম। চৈত্রের কথা শুনে উপস্থিত সবাই চোখ বড় করে ওর দিকে তাকিয়ে রইল। নিশান রাতুলকে বলল, কিরে ভাই, হবু ভাবির মুখের ভাষা তো দেখি নাউজুবিল্লাহ মার্কা। এই ভাষা নিয়ে আমাদের ভাইয়ের সাথে কথাবার্তা কইলেই তো চরে চরে বেহুশ হইয়া যাইব। আমি বুঝলাম না, মানে ওই একটা অপমানের বদলা নিতে ভাইয়ের আবার এরে বিয়ে করণ লাগে। এর তো মাথার তার ছেঁড়া। এই মাইয়া তো ভাইয়ের জীবনটা তেজপাতা কইরা দিব। কথার যে ছিরি বাল ছাল কি কয়। রাতুল চুপ করে রইল। ঘটনা যে সত্যিই একটা ঘটে যাবে এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ওরা সবাই। এতক্ষণ কেউই সিরিয়াসলি নেইনি বিষয়টা। ভেবেছিল চৈত্রকে ডেকে এনে ভটয় দেখিয়ে ওর সেদিনের কর্মকাণ্ডের জন্য মাফ চাওয়াবো দুর্জয়। তারপর ঠিকঠাক মতো ছেড়ে দেবে। তবে এখন সবাই ভুল প্রমাণিত হচ্ছে। এমনকি দুর্জয় কাজী ও রেজিস্ট্রার অফিসের লোকটাকে এখানে ডেকে আনার আদেশ করলে সেটাও দফায় দফায় পালন করেছে ওরা। কাজী আর রেজিস্ট্রার অফিসের লোক মাত্রই এসে উপস্থিত হয়েছে। চৈত্রের হাত ধরে টেনে ওকে জোর করে সোফায় বসিয়ে দিল দুর্জয়। নিজে পাশে গিয়ে বসল। হঠাৎই তুরান ওর নিকটে এসে কানে কানে বলল, ভাই বলছিলাম কি পোশাক আশাক পাল্টায় নিলে হইতো না? যেহেতু জীবনে একটাই বিয়ে করতেছেন, কথাও দেখছেন কেউ লুঙ্গি গেঞ্জি পইরা বিয়ে করে, তাই। সহসা দুর্জয় বলে উঠল, করতেছি বালের একখান বিয়ে। তাতেও বউ আবার কথায় কথায় 14 গোষ্ঠী উদ্ধার করতে চায়। তবে এই আমার শেষ বিয়ে না, এরে তালাক দিয়ে পড়ে ভদ্রসভ্য শান্তশিষ্ট 2-3টে মেয়ে বিয়ে করে নেব সানাই বাজিয়ে। এখন মাথা টাথা গরম আছে, দূরে যা। তুরান সরে আসলো। রাতুল চাপা স্বরে বলল, সব সময় তোরা জিজ্ঞাসা করতি না যে আগের দুর্জয় ভাই কেমন ছিল? এই যে দেখে নে। ছাত্রজীবনে দুর্জয় ভাইয়ের আচরণ, কথাবার্তা এরমকি ছিল। মনে হচ্ছে ভাই তার আগের ফর্মে ফিরেছেন। কাজী সাহেব সোফার একপাশে এসে বসতেই চৈত্র মোচড়ানো শুরু করে। দুর্জয়ের পিঠে কিল ঘুষি দিয়ে বলল, মরে যাব।
জাহান্নামে যাব তবুও তোকে বিয়ে করব না কুত্তা। দুর্জয় হেঁচকা টান দিল ওর হাতে। ফিসফিস করে চৈত্রের উদ্দেশ্যে বলল, রুমের মধ্যে যা খুশি বলেছিস। এখানে সবাই রয়েছে। সবার সামনে সম্মান দিয়ে বুঝে শুনে কথা বল। একদম তুইতোকারি করবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। 100 বার বলবো, কুত্তা কুত্তা কুত্তা। চৈত্রের গালে আবারও বেশ জোরে সোরেই একটা থাপ্পড় বসালো দুর্জয়। চৈত্রও বসে থাকলো না, উপস্থিত সবাইকে হতভম্ব, হতচকিত করে দিয়ে দুর্জয় গালে পরপর দুটো চড় বসিয়ে দিল ও। তোকে তো আমি। কিছু বলতে গিয়েও থেমে গেল দুর্জয়। রেজিস্ট্রার অফিসের লোক ও কাজী কৌতূহলী হয়ে সব ঘটনা দেখছিলেন। তবে দায়িত্ববোধের কারণে কাজী সাহেব নামধাম, পরিচয় সবকিছু লিখে নিলেন। রেজিস্ট্রার অফিসের লোকটাও কাগজপত্র ঠিকঠাক করছে। চৈত্র এবার ধৈর্যহারা হলো ভীষণভাবে, মুখ হাত দিয়ে ঢেকে কাঁদতে লাগলো, একবার মুখ উঠিয়ে দুর্জয়ের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, মরে যাব তবুও আপনাকে বিয়ে করব না। এ বিয়ে আমার জন্য অভিশাপ। এই অভিশাপ আমি কিছুতেই গ্রহণ করব না। শালির ঘরের শালি। বিয়ে না করলে এখনই মরে যা। দরকার হয় তোর মিলাদ পোড়ানোর ব্যবস্থা আমি করে দেব। চৈত্র চুপ করে রইল, ও জানেও মরতে পারবে না, স্বেচ্ছায় মৃত্যু ওর দ্বারা হবে না। এখান থেকে পালানোরও পথ নেই। দুর্জয় কাজীকে তাড়া দিয়ে বলল, এই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন তো। এমনিতেও জীবনে অনেক কাজের ক্ষেত্রে বহুত ধৈর্য ধরেছি। এসব বালছালে ধৈর্য ধরে আর সময় নষ্ট করতে পারবো না। যা করার দ্রুত করবেন। দুর্জয়ের কথা শুনে কাজী সাহেব সময় নিলেন না। চটপট চৈত্রকে উদ্দেশ্য করে বললেন, আম্মা আপনি কি এই বিয়েতে রাজি আছেন? সহসা চৈত্র বলে উঠল, না। আমি এই বিয়েতে মোটেও রাজি না। আমাকে জোর করে তুলে এনে ধরে বেঁধে বিয়ে করানো হচ্ছে। সব এই লম্পট দুশ্চরিত্র নেতার কারসাজি। আঙ্কেল আপনি তো আমাকে আম্মা বলে ডাকলেন। মানে আপনি আমার বাবার মতোই। আমি আপনার মেয়ে সমতুল্য। দয়া করে এদের এই পাপ কাজে সায় দেবেন না প্লিজ। আমাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থাটা করে দেন। আমি এই বিয়ে করতে চাই না। এ কি বাবা? পাত্রী তো রাজি না। আর জোর করে পাত্রপাত্রী কোনো একজনের অমতে বিয়ে পড়ানো তো সম্ভব না। আমাকে মাফ করবে। এই বিয়ে আমি পড়াতে পারবো না। কাজীর কথা শুনে চোখ গরম করে তাকালো দুর্জয় সেরনিয়াবাদ। সাবিতকে চোখের ইশারা করতেই ও এগিয়ে এসে একটা ছুরি দিল দুর্জয়ের হাত। সেটা নিয়ে কাজীর গলা বরাবর ধরল দুর্জয়। গম্ভীর কণ্ঠে বলল, আপনি শুধু বিয়েটা পড়াবেন। এটাই আপনার কাজ। আর এই কাজের জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে টাকাও দেওয়া হচ্ছে। পাত্রী বিয়েতে রাজি কি রাজি না এসব মাথায় নেওয়ার প্রয়োজন নেই। না হলে ছুরির পোচে কল্লা উড়িয়ে দেব। ডিরেক্ট মরার টিকিট কনফার্ম হয়ে যাবে। কাজী সাহেব গলায় ছুরি দেখে আর দুর্জয়ের কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। ভয় ভয় চৈত্রকে উদ্দেশ্য করে বললেন, আম্মা আপনি হ্যাঁ বলে দেন। এটাই বিয়ের নিয়ম। কবুল বলার আগে পাত্রীর সম্মতি নিতেই হবে। তড়িৎগতিতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্র। দুর্জয়ের হাতে আলগোছে ধরে রাখা ছুরিটা ক্যারে নিজের গলায় ধরল। মগের মূল লুক পেয়েছে। মরে যাব তবুও এই হারামজাদা লম্পট নেতাকে বিয়ে করব না। কি মনে করেছেন এত সহজে এই বিয়ে মেনে নেব? আর ধেই ধেই করে নাচতে নাচতে কবুল বলে দেব। উপস্থিত সবাই বেশ আতঙ্কিত হলো চৈত্রের এমন কাজে। একমাত্র দুর্জয় ব্যতীত। সাদা কালো চেক দেওয়া লুঙ্গি কিছুটা গুটিয়ে বুকে হাত গুজে দাঁড়ালো ও। কিছুটা ঝুঁকে পড়ে বলল, নে মর। এক্ষুনি মরবি। 1 মিনিটও সময় নিবি না। মরে গিয়ে জাহান্নামের টিকিট কনফার্ম কর। আর আমিও তোর মিলাদের টিকিট কনফার্ম করছি। কোনো অসুবিধা নেই। দুর্জয়ের কথা শুনে মিনিট খানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চৈত্র। ও তো নিজে থেকে মরবে না। শুধুমাত্র ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু এই ভয়ভীতির চেষ্টাও কোনো কাজে দিল না। পরপরই ফিরে গিয়ে সোফায় বসল চৈত্র। পুনরায় মুখ ঢেকে কান্নাকাটি শুরু করল। হঠাৎই সোফার সামনের মিনি সেন্টার টেবিলে থাকা মাটির তৈরি ফুলদানিটা তুলে দুর্জয়ের দিকে ছুঁড়ে মারল। তড়িৎ গতিতে দুর্জয় পাশ কাটাতেই ফুলদানিটা দেয়ালে গিয়ে আছড়ে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এইসব দেখে সবাই ফিসফিস করে বলাবলি করতে লাগলো, কি ডেঞ্জারাস মারকুটে মেয়েরে বাবা। এরে বিয়ে করলে তো ভাইয়ের জীবনকে জাহান্নাম বানিয়ে ছাড়বে।
নিশান বলল, তবে আমার আফসোস লাগতেছে এটা ভেবে যে, আমাদের একমাত্র দ্য গ্রেট দুর্জয় ভাইয়ের বিয়েতে একটু আনন্দ করতে পারছি না। ওর কথা শুনে পাশ থেকে রাতুল বলল, হচ্ছে একখান থাপড়াথাপড়ি আর গালিগালাজের বিয়ে। তাতে আবার করতে চাস আনন্দ? এম ড্যাশ কাজীকে উদ্দেশ্য করে দুর্জয় বলে, কাজী সাহেব দেনমোহর 101 টাকা ধরেন। সমস্যা নেই, আপনার ফি আপনি ঠিকমতো পেয়ে যাবেন। আচ্ছা বাবা। কাজী সাহেব চৈত্রকে বলল, আম্মা ওড়না দিয়ে মাথায় বড় করে ঘোমটা দিয়ে বসুন। বিয়ের মতো পবিত্র ব্যাপার যেহেতু, তাই একটু শান্তশিষ্ট নরম হয়ে বসে বিয়েটা করুন। দেন আম্মা। কপাল পর্যন্ত ঘোমটা টেনে দেন। কাজীর কথা শুনে তেড়ে উঠল চৈত্র। ধুর ব্যাটা, যেখানে বিয়েটাই করতে চাচ্ছি না সেখানে ঘোমটা টেনে বউ সাজতেন যাব কোন খুশিতে। দুর্জয় ওর পাশে গিয়ে বসে জোর করে ঘোমটা টেনে দিল কপাল বরাবর। মাথামোটা মেয়ে মানুষ, পারে শুধু থাপড়াতে আর ক্যাচক্যাচ করতে। দ্রুত কবুল টবুল বলে এই ঢঙের কাহিনী শেষ করবে। এই রাতুল, সাবিত ভিডিও করে রাখো। এই কাজী যা করার তাড়াতাড়ি করেন। আর তরস সইছে না। কাজী সাহেবকে সে গলা ঝেড়ে নিলেন। তারপর বলতে শুরু করলেন, মাহাতাব সেরনিয়াবাতের পুত্র দুর্জয় সেরনিয়াবাতের সহিত তুহিন খন্দকারের কন্যা চৈত্র খন্দকারের 101 টাকা দেনমোহরের ধার্য করিয়া বিবাহ স্থির হইয়াছে উভয়ের সম্মতিতে। বলুন আম্মা, আপনি কি বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। 3বার কবুল বলবেন। সহসা চৈত্র বলে ওঠে, যেখানে বিয়েতে আমি রাজিই না সেখানে উভয় সম্মতি হয় কিভাবে? আমি রাজি না। মরে গেলেও রাজি হব না। আর কবুলও বলবো না। চৈত্রের কাঠখোট্টা জবাব শেষ হতেই ওর হাত শক্ত করে চেপে ধরল দুর্জয়। এতটাই শক্ত করে যে চৈত্রের মনে হচ্ছে যেন হাতের হাড়গোড় ভেঙে যাচ্ছে। দুর্জয় চেঁচিয়ে বলল, তুই কবুল বলবি? তোর বাপও কবুল বলবে? এরই মধ্যে তুরান মুখ ফসকে বলে ফেলল, ভাই বিয়েটা তো ভাবির বাপে করতেছে না। বলদের ঘরের বলদ। দুর্জয় ওর দিকে চোখ গরম করে কটমট করে বলল কথাটা। তুরান চুপ সে গিয়ে পেছনে সরে দাঁড়ালো। দুর্জয়ের এমন রূপ তারা কেউই কখনো দেখেনি। তাই মানিয়ে নিতে বেশ কষ্টই হচ্ছে। এই মেয়ের অঙ্গভঙ্গ বাদ দিয়ে দ্রুত কবুল বলে দে। তোর ভাতার বসে নেই এখানে। দুর্জয় শেরনিয়াবাদ বসে আছে। ধৈর্যের বাপ একটুও এদিক ওদিক হলে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। আমাকে থাপ্পড় মারার সাহস তোর বাপেরও নেই। যেই 2-3টে মেরেছিস ওই সীমার মধ্যেই থাকিস। নয়তো আমার জুতার বাড়িও একটাও মাটি অবধি গড়াবে না। অসভ্য, চরিত্রহীন লোক। কবুল আমি বলবো না মানে বলবো না। ও কবুল বলবি না তাই তো। তা তোর একটা বড় বোন আছে না? শ্বশুরবাড়ি ওই সদরের দিকে। সম্ভবত প্রেগন্যান্ট সে তাই না? আর একটা ছোট বাচ্চা আছে তার, আজ বোধহয় রেগুলার চেকআপ আছে তোর বোনের। দুর্জয়ের বলা কথাগুলোতে যেন ধাক্কা খেল চৈত্র। তার মানে এসব কিছুই অনেক আগে থেকেই পরিকল্পিত। তার বড় বোনের সব খোঁজখবরও নিয়ে রেখেছে এই নেতা। চৈত্র এবার বেশ দুশ্চিন্তায় পড়ল। ওর দুশ্চিন্তাকে আরো বাড়িয়ে দিল দুর্জয়। তো বেয়াদব মহিলা, এখন সময় হচ্ছে 11:36। তোমার বোন সিটি হাসপাতালের নিচতলার ডান দিকের গাইনি বিভাগে। সাথে আছে তার ছোট ছেলেটা আর শাশুড়ি। এখন কাকে উঠিয়ে নিয়ে আসবো বলো? তার ছোট বাচ্চাটাকে? নাকি তার পেটের হবু বাচ্চা সমেত তাকে? ছি! এতটা নিকৃষ্ট, নোংরা। এর থেকেও জঘন্য খারাপ আমি। বলেছিলাম না তোর ধারণাও বাইরে। শুধুমাত্র জনসম্মুখে একটা থাপ্পড়। বিপরীতে বদলাস্বরূপ তোর জীবন পুরোপুরিভাবে ধ্বংস হবে। দুর্জয়ের ডান গাল বরাবর জোরে সোরে একটা থাপ্পড় বসালো চৈত্র। দুর্জয় হাত উঠাতে গিয়েও নামিয়ে ফেলল। চৈত্র 2 মিনিট মাথা নিচু করে বসে রইল। তারপর সহসা থেমে থেমে 3বার বলল, কবুল, কবুল, কবুল। কাজী সাহেব দুর্জয়কে কবুল বলতে বললেন। বিনা বাক্যে 3বার কবুল বলল সেরনিয়াবাত। এরপর উপস্থিত সবাইকে আলহামদুলিল্লাহ বলতে বললেন কাজী সাহেব। উপস্থিত সবাই সমস্বরে বলল, আলহামদুলিল্লাহ। ঠিক তার প্রায় সেকেন্ড 50 বাদেই উপস্থিত সবাই জোর গলায় একসাথে বলল, জয় বাংলা। কাজী সাহেব সবাইকে থামিয়ে বললেন, আরে আরে কি বলছেন আপনারা? এখানে বিয়ে পড়ানো হচ্ছে। কোনো মিছিল মিটিং হচ্ছে না, সবাই মোনাজাত ধরুন।
চৈত্র এখনো ঘোরের মধ্যে আছে, ওর সাথে যে এত কিছু হয়ে গেছে, অথচ ও মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, যেন আজকের এই দিনটা মিথ্যে হয়ে যায়। আজ সে যত যা কিছুর সম্মুখীন হয়েছে সব যেন অলীক কল্পনা ব্যতীত আর কিছু না হয়। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা হয়তো ভিন্ন। মানুষের জানাশোনা এবং বোঝার সম্পূর্ণ বাইরে। মানুষ যা কল্পনাও করতে পারবে না। তাই হয়তো এই বিয়েটা মিথ্যে হয়নি। দুর্জয় চৈত্রের দিকে ঘুরে বসে বলল, এই বিয়েটা, এই কিছু স্বাক্ষর, রেজিস্ট্রার, এসবের মাধ্যমে তোমার পরিচয় আজ থেকে আমার বেড পার্টনার। এই কথাটা বলেই সেদিন জনসম্মুখে আমাকে অপমানিত করেছিলে, তাই না? সুতরাং রজনী নামক মেয়েটি আজ থেকে আমার বেড পার্টনার হিসেবে কলঙ্কিত হোক। দুপুর 12টা বাজতে চলল, বাইরে সূর্যের তাপ প্রখর আকার ধারণ করেছে, যেন চৈত্র মাসের সকল দুঃখ যন্ত্রণাকে নিজের মধ্যে মিশিয়ে নিয়ে তাপদহনের মাধ্যমে প্রকাশ করে দিচ্ছে দিবাকর। রেজিস্ট্রার পেপারে সাইন করে কাজী এবং রেজিস্ট্রার অফিসের লোকটার ফি মিটিয়ে দিল দুর্জয়। তারা চলে যেতেই রাতুল এগিয়ে আসলো সোফায় বসে থাকা দুর্জয়ের দিকে। পাশে ঠায় স্তব্ধ হয়ে বসা চৈত্রকে এক পলক পরখ করে নিল। মনে মনে বলল, ভাবির ভাবসাব তো ভালো ঠেকতেছে না। আবার না জানি কখন মারামারি থাপড়াথাপড়ি লেগে যায়। দুর্জয়ের সামনে দাঁড়িয়ে রাতুল বলল, ভাই মিষ্টি টিষ্টির ব্যবস্থা কি করব? কিসের মিষ্টি? কোনো মিষ্টির দরকার নেই। বের হব, সেই ব্যবস্থা কর। গম্ভীর স্বরে কথাটা বলল দুর্জয়। চৈত্রকে পুনরায় জোর করে হাত বেঁধে দিল দুর্জয়। মুখ বাঁধতে যাবে তখন চৈত্র বলে উঠল, কি ব্যাপার, আমার মুখ বাঁধছেন কেন? তোমার ওই বিচ্ছিরি গালিগালাজ শোনার থেকে বাঁচার জন্য আপাতত এটাই শ্রেষ্ঠ উপায় বলে মনে হচ্ছে। বাপেমায় ভদ্রতার বালাইয়ের বালো শিক্ষা দেয়নি। বদমাইশ ভাইটাতে শেখাইছে মনে হয় খালি গুটিকতক গালাগালি। দুর্জয়ের কথা শেষ না হতেই ওর টি শার্টের কলার চেপে ধরল চৈত্র। দাঁতে দাঁত পিষে বলল, হারামির বাচ্চা, আমার বাপমা তুলে কথা বলবি না। বখাটে কোথাকার, নিজে তো ভদ্রতা বলতে কিছু শিখিসনি। মেয়ে মানুষকে জোর করে তুলে এনে বিয়ে করার শিক্ষাটা ভালোই পেয়েছিস। মুখ খুললেই কতগুলো গালিগালাজ বের হয় শুধু। আহারে ময়না চাঁদ, তোমার মুখ থেকে তো মধু বের হয়। আর কথায় কথায় হাত চলে। বড়দের তুই তোকারি করিস। কিছু হলেই জুতার বাড়ি দিতে মন চায়, তাই না? তোধোয়া তুলসী পাতা আর কি কি মন চায় তোর বলতো? আপাতত মন চাচ্ছে, যদি তোকে খুন করে গুম করে দিতে পারতাম। আল্লাহ, এই বেয়াদব বদমাইশ লোকটার সাথে আমার সহজ সরল ভাইটার কিভাবে বন্ধুত্ব হয়েছিল এক সময়, এটা ভেবে ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। জানোয়ার লোক একটা। সভ্যতার শো নেই এর মধ্যে। চৈত্রের কথার বিপরীতে দুর্জয় বলে, সভ্যতার গোষ্ঠীর গাইর মারি। এত কথা বলে মুখ ব্যথা করতে চাইছি না। এখন চুপচাপ আমি যেখানে নিয়ে যাব আমার সাথে যাবি। আর নিশান তোকে কাজ দিয়ে যাচ্ছি। বিয়ের যেই ভিডিওটা করছিস ওইটা অনলাইনে আপলোড মেরে লিখে দিবি জেলা ছাত্রলীগ সভাপতি দুর্জয় চেরনিয়াবাতের বেড পার্টনার চৈত্র রজনী। বুঝেছিস? আচ্ছা ভাই। নিশান মাথা নেড়ে সায় জানালো। চৈত্রের মুখ পট্টি দিয়ে বেঁধে ওকে মাইক্রোবাস তুলল দুর্জয়। নিজে গিয়ে ওর পাশে বসল। এবার আর চোখ বাঁধল না ওর। চৈত্রকে রানী মহলে নিয়ে এসেছে দুর্জয়। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে ও। চৈত্রের হাত শক্ত করে ধরে রেখেছে। চৈত্র কৌতূহলী দৃষ্টিতে সামনে দাঁড়ানো মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। ওদের সামনে দণ্ডায়মান রোজানা বেগম, মাহাতাব সেরনিয়াবাত, তার কোলে ছোট তুলনা আর রানী বেগম। কুঁজো হয়ে দাঁড়িয়ে একমাত্র ছোট নাতিকে দেখছেন তিনি। সবাই বিস্ময়সূচক দৃষ্টি ফেলে দুর্জয় আর চৈত্রের দিকে তাকিয়ে আছে। দুর্জয়ের দলের ছেলেরা ওর নির্দেশে আপাতত বাড়ির সামনের চায়ের দোকানে বসে চা পান করছে, আয়েশ করে। আর অনলাইনের সর্বত্র বিয়ের ভিডিও আপলোড করে বেড়াচ্ছে। মাহাতাব সাহেব বিস্মিত কণ্ঠে দুর্জয়কে প্রশ্ন করলেন, এসব কি? কে এই মেয়ে? তুমি ওর হাত ধরে আছো কেন? পরনারীর হাত ধরে আছে আমার ছেলে। ছি ছি ছি, এই শিক্ষা তো তোমাকে দিইনি আমরা। তুমি তো কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখনি। হাত ছাড়ো এই মেয়ের। দুর্জয় কিছু বলার আগেই চৈত্র বলে বসল, হ্যাঁ হো, ভদ্রসভ্য, ফিডার খাওয়া বাচ্চা ছেলে আপনাদের। কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। কি ভালো।
কোনো খোঁজখবর রাখেন আপনাদের এই হারামজাদার ছেলের? বলে দিলেন যে কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখে না। অথচ আপনাদের এই চরিত্রহীন লম্পট ছেলে কত মেয়েদের সাথে যে রাত কাটিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। শেষমেশ একটা থাপ্পড়ের প্রতিশোধ নিতে আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমার বোন ভাগ্নের ক্ষতি করার হুমকিধামকি দিয়ে বিয়ে করেছে, তারপর এখন এই জাহান্নামেও নিয়ে এসেছে। বাড়িটার চারিদিকে চোখ বুলালো চৈত্র। ওর কথাগুলো শুনে হতচকিত হলো সবাই। রোজানা বেগম দুর্জয়ের দিকে এগিয়ে এসে বলল, এসব কি? মেয়েটা কি সব বলছে দুর্জয়? তুই আমাকে বল। বল তোর সম্পর্কে এসব যত নোংরা কথা বলছে সব মিথ্যা। বল। চুপ করে আছিস কেন? আমার মাথায় হাত রাখো। এবার সত্যি বল। মায়ের মাথায় হাত রেখে নিশ্চয়ই মিথ্যা কথা বলবি না। জোর করে দুর্জয়ের হাত নিজের মাথায় নিয়ে নিলেন রোজানা বেগম। দুর্জয় নির্বিকার চিত্তে জবাব দিল, হ্যাঁ, ও যা বলেছে সব সত্যি। আর বর্তমানে একে আমি বিয়ে করে এনেছি। আমার বেড পার্টনার ও। তোমার ছেলেকে জনগণের মাঝখানে চর মেরে লম্পট সব মেয়েকে বেড পার্টনার বানাই, এইসব বলে এই রঙ্গ রানী অপমান করেছিল। তাই বদলা নিতে একে তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়ে জোর করে বিয়ে করে নিয়েছি। এখন এর পরিচয় আমার বেড পার্টনার। ব্যাস। এর কোনো একটা ব্যবস্থা করো তোমা। স্টোররুমটা খালি করে ওখানে আশ্রয় দাও। সেই সকাল থেকে মাথা ব্যথা করে রেখেছে। গালিগালাজ করে করে মাথাটা চিবিয়ে খেয়ে ফেলেছে একদম। মাথামোটা বেয়াদব মেয়েমানুষ একটা। দুর্জয়ের কথা শেষ না হতেই ওর বাম গালে ঠাস করে জোরে জোরে দুটো থাপ্পড় পড়ল। থাপ্পড়টা দিয়েছে রোজানা বেগম। রাগে ফুঁসছেন তিনি। মা, চুপ, চুপ করো। ওই মুখ থেকে মা শব্দটা যেন আর বের না হয়। যেই মুখ কোনো মেয়েমানুষ সম্পর্কে বাজে কথা বলে, সেই মুখে মা শব্দটা মানায় না। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে। এই রাজনীতিই আসলে তোমার কাল হয়েছে, অন্ধ করে রেখেছে তোমাকে। সাথে তোমার সকল বাজে কর্মকাণ্ড আমাদের চোখে ঢাকা পড়েছে। শুধুমাত্র একটা থাপ্পড়ের জন্য একটা মেয়ের গায়ে কলঙ্ক লাগিয়ে দেওয়ার কথা ভাবলে কি করে তুমি? আল্লাহ, এই ছেলের জন্য তো আমাকে মরে যেতে হবে কবে জানি। ফ্লোরে বসে পড়ে বিলাপ করে কাঁদতে লাগলেন তিনি। তুলনাকে কোল থেকে নামিয়ে মাহাতাব সাহেব বউকে শান্ত করতে ব্যস্ত হলেন। মাসুদের মা, চুপ করো। কান্নাকাটি থামাও। যাই হোক, দুর্ঘটনা একটা ঘটে গেছে। এখন মাথা ঠান্ডা করে সবকিছু সামলাতে হবে। ওপাশ থেকে রানী বেগম বললেন, বৌমা, থামো তো। কান্দা থামাও, যা হওয়ার হইয়া গেছে। এখন নতুন বউডারে তো ঘরে তুলতে হইব নাকি? রানী বেগমের কথা শুনে কান্না থামিয়ে তেতে উঠলেন রোজানা বেগম। আপনি থামুন তো মা। এই আপনাদের সবার লাই পেয়ে পেয়ে আমার ছেলেটা এমন বেলাইনে চলে গেছে। পড়াশোনা করে মেয়েদের নিয়ে রাত কাটানো, জোর করে বিয়ে করার শিক্ষা পেয়েছে। ছি ছি। কোনো মানসম্মান রাখলো না আমাদের। এই মাসুদের আব্বু, তুমি ভেতরে যাও। এখানে তোমার কোনো কাজ নেই। আমি দেখছি সবটা। ভাগ্যিস বাড়িতে কোনো কুটুম নেই। থাকলে মানসম্মানের তলানিটুকুর দফারফা হয়ে যেত। হায় আল্লাহ! মাসুদের আব্বু, এখনো দাঁড়িয়ে আছো তুমি? ভেতরে যেতে বললাম না? তুলনাকেও নিয়ে যাও, আর কাজের মহিলা দুটোকে এখানে পাঠিয়ে দাও। বলো, আমি আসতে অনুমতি দিয়েছি। মাহাতাব সাহেব যেতেই কাজের মহিলা দুজন আসলো। ওদের একজনকে পানি আরেকজনকে চেয়ার আসতে পাঠালেন রোজানা বেগম। দুর্জয় নির্বিকার দাঁড়িয়ে আছে। যেন কোনো চিন্তাভাবনা নেই। ফ্লোরের দিকে তাকিয়ে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়াচ্ছে। চৈত্র ছটফট করছে। তবে দুর্জয় এখনো পর্যন্ত ওর হাত চেপে ধরে রেখেছে। চৈত্র জোরে জোরে চিল্লিয়ে রোজানা বেগমকে বলল, শুনছেন? আমি এখান থেকে যেতে চাই। আপনার ছেলের কত বড় স্পর্ধা আমার হাত এখনো চেপে ধরে আছে। এই বখাটের নামে যদি আমি মামলা না দিয়েছি, তবে আমার বাপদাদা 14 গোষ্ঠীর নাম পরিবর্তন করে ফেলব। চৈত্রের কথায় রোজানা বেগম কোনো জবাব দিলেন না। চুপচাপ অন্দরমহলের দিকে তাকিয়ে রইলেন কাজের মহিলা দুজনের আসার অপেক্ষায়। তবে রানী বেগম ঝটপট বলেই ফেললেন, আরে মাইয়া চ্যাত ক্যা? তোমার দাদার শ্বশুরেও তো আমারে তুইলা নিয়া বিয়া করছিল। তয় আমিও তো 2 ছয়াল আর 1 মাইয়ার মা হইছি না। দাদার নাতিও তারে অনুসরণ করছে। তুমিও দেইখো 1 বছরের মধ্যে মা হইবা কয় বাচ্চার। মা, আপনি চুপ করুন তো।
এখানে আপাতত কোনো কাজ নেই আপনার। আমার বাচ্চা ছেলেটার সামনে উল্টাপাল্টা কথা বলে আর ওর বকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েন না দয়া করে। এমনিতেও চরিত্র যদ্দূর যা খারাপ হওয়ার যথেষ্ট হয়ে গেছে, এবার মা হিসেবে ঠিক করার দায়িত্ব আমার। রোজানা বেগম রানী বেগমকে কথাগুলো বলে থামিয়ে দিলেন। এদিকে চৈত্র আর চোখে রোবটের মতো দাঁড়িয়ে থাকা দুর্জয়ের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, বাচ্চা ছেলে, সে আবার মেয়েদের সাথে রাত কাটাতে, জোর করে বিয়ে করতে এক্সপার্ট। কথাগুলো মনে মনে আউড়ে দুর্জয়ের পা বরাবর একটা লাথি দিল চৈত্র। দুর্জয় ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শালির ঘরের শালি, হারামজাদি, একটুও সুস্থ মতো থাকতে পারিস না। সারাক্ষণ পেঙ্গুইনের মতো অসভ্যভাবে লম্ফঝম্প করিস। দেখছিস না সামনে আমার মা দাদিমা দাঁড়িয়ে আছে। মুরব্বিদের সামনে অন্তত একটু চুপচাপ থাক। মায়ের মেজাজ গরম। এদিকটা ঠিকঠাক হোক, তোকে তো আমি রাতে দেখছি। কুত্তা, বখাটে, চরিত্রহীন, লম্পট, বেহা, বেলাজ, নির্লজ্জ, শয়তান, জালিম একটা। আমাকে রাত পর্যন্ত দেখার সুযোগই পাবি না তুই। তার আগেই তোকে জেলে পাঠিয়ে ছাড়বো আমি। দেখে নিস, ওকে কুত্তা রানী দেখা যাবে। রাতে আমি জেলে কাটাই, না তোকে বেডে নিয়ে কাটাই, দেখে নিস। ইউ নো ইউ আর মাই বেড পার্টনার পার্মানেন্টলি ফ্রম নাও অন। জানোয়ার একটা। তুই, না তুই, তোর বাপদাদা আর তোর 14 গোষ্ঠী। হারামজাদি, তোরে তো আমি। দুর্জয় আর কিছু বলার আগেই কাজের মহিলা দুজন চলে আসলো। রোজানা বেগম চৈত্রকে দুর্জয়ের হাত থেকে ছাড়িয়ে চেয়ারে বসিয়ে পানি পান করালো। ওর মাথায় হাত বুলিয়ে দিল। চৈত্র ভালোমন্দ কোনো প্রতিক্রিয়া দেখালো না। দুর্জয় দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চালাতে ব্যস্ত। এরই মধ্যে ড্রাইভারকে ডেকে গাড়ি বের করতে বললেন রোজানা বেগম। কি হয়েছে মা? কথায় বের হচ্ছে, ওই শালিকে শপিং করিয়ে দেবে নাকি আবার? না না, ওর জন্য টাকা খরচ করার কোনো দরকার নেই। চুপ কর তো তুই একটু। তোর বউকে এখন তার বাড়িতে দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করে আসছি। যেই পাপের আজ 16 কলা পূর্ণ করেছ তুমি। ছি ছি ছি, এসব কি বলছো মা? না না, ওকে কোথাও যেতে দেওয়া যাবে না, অন্তত একদিন ওকে আমার বিছানায় রাখবই, না হলে বেড পার্টনার হবে কি করে? তুমি ওকে নিয়ে যাবে না মা। ওর তো আজ থেকে এখানেই থাকা উচিত, ওই স্টোর রুমে। চুপ কর হারামজাদা। আল্লাহ, ও আল্লাহ, তুলে নেও আমাকে। এই ছেলেকে নাকি পেটে ধরেছি আমি। এখন এই মেয়েকে ওর বাড়িতে রেখে আসছি মানে তাই। ডিসিশন ফাইনাল। এই মেয়ে বাড়ি কোথায় তোমার? চলো, ঠিকানা বলো। তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি তোমাকে। মা, চুপ অফ হারামজাদা। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ম্যা ম্যা করিস। দুর্জয়ের সাথে এক প্রকার জোরাজুরি করেই চৈত্রকে ওর বাড়িতে নিয়ে এসেছেন রোজানা বেগম। রোজানা বেগমের মুখ থেকে সব ঘটনা শুনে অনিমা বেগম বেহুশ হয়ে পড়েছেন। বিউটি বেগম তার মাথায় পানি ঢালছে। চৈত্র সিঙ্গেল সোফায় অবসন্নভাবে ঠায় পাথরের ন্যায় বসে আছে, যেন অনুভূতিহীন নির্জীব। এরই মধ্যে বিউটি বেগম তুহিন খন্দকারকে ফোন করে যত দ্রুত সম্ভব স্কুল থেকে বাড়িতে আসতে বললেন। রোজানা বেগম সামলানোর চেষ্টা করছেন অনিমা বেগমকে। সোফায় তার পাশে বসে অনুতপ্ত ভঙ্গিতে বললেন, আমাকে মাফ করবেন আপা। ছেলেকে আমি সঠিক শিক্ষায় মানুষ করতে পারিনি। এক রাজনীতি আর আত্মসম্মানবোধের জন্য একটা মেয়ের জীবনকে পুরোপুরিভাবে যে ও ধ্বংস করে দিবে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারতাম না। যদি না আজ এসব হতো। অনিমা বেগম হা হুতাশ করে বললেন, কি হয়েছে না হয়েছে সেসব আমি জানি না, জানতেও চাই না। আমি আমার মেয়ের মুখ থেকে শুনবো সবকিছু। চৈত্র, এদিকে আয়। সিঙ্গেল সোফা থেকে উঠে ডাবল সোফায় মায়ের পাশে গিয়ে বসল চৈত্র। মা, আজ তোর সাথে কি হয়েছে? কেন হয়েছে? বল তো আমাকে। সবকিছু বলবি। তুই না ভার্সিটির জন্য বেরিয়েছিলি সকালে? তাহলে এই অবস্থায় কেন ফিরতে হলো তোকে? কথা বলিস না কেন? জবাব দে। মা, আমি কোনো কথা বলতে চাইছি না, আমি একটু ঘরে যাই। ভালো লাগছে না। আর বাবা ফিরে আসলে আমার জন্য এক বোতল বিষ জোগাড় করে রাখতে বলো। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্র। ও হাঁটা ধরতেই গম্ভীর স্বরে অনিমা বেগম প্রশ্ন ছুড়লেন, ওই ছেলে কি তোর গায়ে হাত দিয়েছিল? না মা, তবে এর থেকেও জঘন্য আচরণ করেছে। এই বিয়ের ভিডিও অনলাইনে আপলোড করা হয়েছে।
এটুকু বলেই দ্রুত পা চালিয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল চৈত্র। অনিমা বেগম ফিরে বসলেন রোজানা বেগমের দিকে। এরই মধ্যে তুহিন খন্দকারও চলে এসেছেন। বিউটি বেগমের জরুরি তলব পেয়েই তিনি বুঝতে পেরেছিলেন কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই। তাই স্কুল থেকে সাময়িক ছুটি নিয়ে স্কুটি করে বাড়িতে এসেছেন 10-15 মিনিটের মধ্যে। কি হয়েছে অনিমা? মা কি হয়েছে? ফোন করে আসতে বললে যে। বিউটি বেগম চুপচাপ। এমনিতেও এসব ঘটনা শোনার পর এবং নাতনিকে দেখে কথা বলার শক্তি নেই তার। অনিমা বেগমের হাবভাব দেখে মনে হচ্ছে যথেষ্ট শক্ত রয়েছেন। সেই তুহিন খন্দকারকে বলল, আমাদের মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে এনার ছেলে বিয়ে করে নিয়েছে। কবে নাকি আমাদের মেয়ে এনার গুণধর ছেলেকে মানুষের সামনে থাপ্পড় মেরেছিল তারই বদলা নিতে। ইনি জানার পরে চৈত্রকে বাড়ি ফিরিয়ে দিতে আর মাফ চাইতে এসেছেন তার ছেলের কর্মকাণ্ডের জন্য। অনিমা বেগমের কণ্ঠে যেন তাচ্ছিল্য আর ক্ষোভ ঝরে পড়ল। তুহিন খন্দকার জীবনে দ্বিতীয়বার যেন বেশ ভালোমতো ধাক্কাটা খেলেন। দুপা পিছিয়ে গেলেন তিনি। এসবো যা বলছো সব কি সত্যি অনিমা? হ্যাঁ সত্যি। এমনকি এই বিয়ের ভিডিও নাকি অনলাইনে আপলোড করা হয়েছে। তুমি একবার খোঁজ করে দেখো তো চিত্রনের বাবা। বউয়ের কথায় স্মার্টফোন হাতে নিয়ে অনলাইনে একটু ঘাটাঘাটি করলেন তুহিন খন্দকার। হ্যাঁ, জেলায় ভিডিও একটা ভাইরাল হয়েছে বেশ। সর্বত্র ভিডিওর সাথে ক্যাপশন দেওয়া, জেলা ছাত্রলীগ সভাপতি দুর্জয় চেরনিয়াবাতের বেড পার্টনার চৈত্র রজনী। নিজের মেয়ের সম্পর্কে এমন মন্তব্য দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভব করলেন তুহিন খন্দকার। ধপ করে সোফায় বসে পড়লেন। অনিমা তৈরি হও। আমার মেয়েকে ডেকে আনো। থানায় যাব এখন। সবকটার নামে মামলা করে আসবো যারা আমাদের মেয়ের নামে কলঙ্ক রটাচ্ছে। দ্রুত করো। রোজানা বেগম ঘাবড়ালেন। তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আপা আপনারা শান্ত হন প্লিজ। মানছি দুর্ঘটনা একটা ঘটে গেছে। মেয়ে আপনাদের। তার খারাপ কিছু হলে আপনাদেরও খারাপ লাগবে স্বাভাবিক, বুঝতে পারছি আমি। তবে আমারও তো ছেলে। ভুল করে ফেলেছে একটা। কথা দিচ্ছি এর জন্য ওকে নিজে শাস্তি দেব আমি। যেন আর কোনোদিনও কারো সাথে এরকম না করে। তবে থানা পুলিশ করবেন না প্লিজ। এতে আপনাদেরই অসুবিধা হবে। না, অবশ্যই থানায় যাব। আমার মেয়ের সাথে যা অন্যায় হয়েছে সবকিছুর সঠিক বিচার চাই। আপনার গুণধর ছেলেকে যদি জেলের ভাত না খাইয়েছি, তবে আমার নাম অনিমা না। মা হয়ে মেয়ের কষ্ট অন্তত আমার সহ্য হবে না। শুনেছেন রুমে যাওয়ার সময় কি বলে গেছে আমার মেয়ে? বিষ খেতে চেয়েছে। কতটা কষ্ট পেলে মানুষ বিষ পান করতে চায়। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, কিন্তু একটু মাথা ঠান্ডা করে ভাবুন প্লিজ। থানা পুলিশের ঝামেলা করলে আপনাদেরই দৌড়াদৌড়ি করতে হবে অনেক। এছাড়াও ওরা তো এখন স্বামী স্ত্রী। কিসের স্বামী স্ত্রী? আমার মেয়েকে জোর করে ওর অমতে বিয়ে করেছে। যেখানে কোনো অভিভাবক উপস্থিত ছিল না। এই বিয়ে আমার মেয়ে, আমরা কেউ মানি না। কোনো বিয়ে হয়নি। কিন্তু আপা ভিডিওটা তো মিথ্যে নয়। যাই হোক বিয়ে তো হয়ে গেছে ওদের। এটা তো অস্বীকার করার উপায় নেই। অনিমা বেগমের কথায় প্রত্যুত্তর দিলেন রোজানা বেগম। তুহিন খন্দকার কপালে হাত ঠেকিয়ে নিস্তেজ হয়ে বসে আছে। প্রেশার বেড়ে গেছে তার। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। কথা বলার শক্তি পাচ্ছেন না তিনি। তবে অনিমা বেগম এখনো যথেষ্ট শক্ত রয়েছেন। যতটা সম্ভব ঠান্ডা মস্তিষ্কে সবকিছু সামলানোর ব্যবস্থা করছেন। আমি একজন মা। আপনিও একজন মা। আমার কষ্টটা আপনার বোঝা উচিত নয় কি? বুঝতে তো পারছি আপা। আর বুঝতে পারছি বলেই এই কষ্টের সমাধানও বের করে ফেলেছি। অনলাইনের সমস্ত ভিডিও ডিলিট হবে আজকের মধ্যেই। আমি নিজ দায়িত্বে আমার ছেলের আর আপনার মেয়ের ডিভোর্স করিয়ে দেব। আজই ফিরে উকিলের সাথে কথাবার্তা বলে নেব। আপনার চিন্তা করতে হবে না। আপনার মেয়ের সব কলঙ্ক মুছে যাবে। আমি মুছে দেওয়ার চেষ্টা করব। এবার আপনি আমার কথাটা একটু শুনুন আপা। থানা পুলিশ তো সবকিছুর সমাধান নয়। আমার ছেলেকে না হয় আপনারা জেলে দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু ও একজন পলিটিশিয়ান, ক্ষমতার জোরে দুদিন বাদেই বের হয়ে আসবে। কিন্তু এতে করে কি আপনাদের মেয়ের কলঙ্ক মুছে যাবে? মুছবে না। আমিও তো একজন মা। সে কারণেই আপনাদের কাছে ছুটে এসেছি। আমার ছেলে তো আপনাদের মেয়েকে জোর করে রেখেই দিত।
ওর কষ্ট সহ্য করতে পারছিলাম না, তাই ছেলের সাথে এক প্রকার বাগবিতণ্ডায় জড়িয়ে আপনাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। আমার দিকটাও একটু ভেবে দেখুন, ছেলে আমার বড়ই আদরের, হয়তো সঠিক শিক্ষা দিয়েও দিতে পারিনি, তবে ছেলে তো। ওর কিছু হলে আমি বাঁচব না আপা, তাই আপোস করে নিন প্লিজ। অনিমা বেগম গম্ভীরভাবে চুপ করে রইলেন রোজানা বেগমের অনুরোধমূলক কথাগুলো শুনে। তুহিন খন্দকারের দিকে তাকালেন। এবার তুহিন খন্দকার মুখ খুললেন। তবে মেনে নাও অনিমা। আমি চাচ্ছি না আমাদের মেয়েকে নিয়ে আর টানাহেচড়া হোক। সবকিছু আজই এখানেই শেষ করো। মেয়েকে আমি সামলে নেব। ওর বাপ এখনো মরে যায়নি। অনিমা বেগম 2 মিনিট সময় নিলেন। তারপর রোজানা বেগমের অনুতপ্ত, আতঙ্কিত চেহারা দেখে এক প্রকার মনের বিরুদ্ধে গিয়েই বলে দিলেন, আচ্ছা আপনার কথাই মানলাম, আমরা থানা পুলিশে জড়াবো না। কিন্তু আমারও কিছু শর্ত আছে এক্ষেত্রে। আজই অনলাইনে আপলোড করা ভিডিওগুলো ডিলিট হবে। একটাও ভিডিও থাকবে না। আর আপনি ফিরে গিয়ে ডিভোর্সের ব্যাপারে উকিলের সাথে কথা বলে আমাকে জানাবেন, যত দ্রুত সম্ভব। আবারও বলছি, যত দ্রুত সম্ভব। আচ্ছা আপা। আমি আজই সব শেষ করার ব্যবস্থা করছি। আপনি চিন্তা করবেন না। আমি বাড়িতে ফেরার 10 মিনিটের মধ্যে ভিডিও ডিলিট করার ব্যবস্থা করে আপনাকে জানাবো, আর সন্ধ্যার দিকে উকিলের সাথে কথা বলে নেব। আপনাদের কাছে অনেক ঋণী হয়ে রইলাম আপা। আপনারা যদি রাজি না হতেন আপোষের জন্য, তাহলে আমার তো কিছু করার ছিল না। মেয়েকে দেখে রাখবেন আপা। আর আমি আগামীকাল এসে একবার দেখে যাব ওকে। না, আপনার আসার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা, এরপর যেন আর কখনো আপনার ছেলে আমার মেয়েকে বিরক্ত না করে, ওর ধারে কাছেও না আসে। না হলে আমি অনিমা বলে রাখছি, আপনার ছেলেকে পরবর্তীতে ছেড়ে দেব না কিন্তু। অনিমা বেগমের জোর গলায় বলা কথায় চুপ হয়ে গেলেন রোজানা বেগম। আচ্ছা আপা। আমি দেখব, আপনি চিন্তা করবেন না। আসি আজ। কথাটুকু বলেই চৈত্রদের বাড়ি থেকে বের হয়ে গেলেন রোজানা বেগম। ফ্লোরে বসে পড়ে খাটের পায়ার সাথে হেলান দিয়ে হাঁটুতে মুখ ঠেকিয়ে বসে আছে চৈত্র। কাঁদছে না। চোখ শুকনো ওর। অনিমা বেগম এসে ডেকে গেছেন 2 বার। ও সাফ জানিয়ে দিয়েছে এখন কোনোভাবেই দরজা খুলবে না, সবাই বেশি জোরাজুরি করলে ফ্যানের সাথে ওড়না লাগিয়ে ফাঁস দিয়ে মরবে। ওর এমন কথাবার্তা শুনে চুপচাপ সরে এসেছেন অনিমা বেগম আর তুহিন খন্দকার। অসুস্থ হয়ে পড়েছেন তুহিন খন্দকার। তার পাশে বসে মাথা আর হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছেন অনিমা বেগম। বিউটি বেগম বসে বসে একাই হাহুতাশ করছেন চৈত্রের জন্য। মাত্র সদর দরজা পেরিয়ে মা বাবার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে চিত্রন, বাড়ির পরিবেশ ভালো ঠেকল না ওর কাছে। তাই সরাসরি ওর মাকে প্রশ্ন করে বসল, কি হয়েছে। ধীরে সুস্থে সব ঘটনা বললেন অনিমা বেগম। তুহিন খন্দকার শুধু একটা কথাই বললেন, এটা তোর সেই পুরনো বন্ধু দুর্জয় তো। সব ঘটনা শুনে ওর এসব নোংরা আচরণ সম্পর্কে জেনে সেই দুর্জয়কে চিনতে ভীষণ অসুবিধা হচ্ছে আমার, বিশ্বাসই করতে ইচ্ছা করছে না। অন্তত একবার ওর সাথে সামনাসামনি কথা বলতে চাই আমি। ও আমার নিষ্পাপ মেয়েটার সাথে একটা ফালতু কারণ দেখিয়ে কেন এরকম করলো জানতে চাই। বাবা মার সব কথা শুনে 1 মিনিটও স্থির দাঁড়ালো না চিত্রন। ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হাতের ফাইলটা রেখে ফোন করলো কাউকে। শিহাব সবাইকে ফোন করে বল চিত্রন ডেকেছে বটতলার মোড়ে, আজ একটা খুনোখুনি হয়ে যাবে। ফোনের ওপাশ থেকে কেউ একজন কোনোরকম প্রশ্ন না করে জবাব দিল, আচ্ছা দোস্ত। চিত্রন ঘর থেকে বের হতে যাবে তখনই অনিমা বেগম হাত ধরে আটকে দিলেন ওকে। বললেন, যা সামলানোর ব্যবস্থা করার তোমার বাবা মা করেছে। আমরা আছি, ঝামেলা সব শেষ হতে যাচ্ছে। তুমি আবার শুরু করো না দয়া করে, বরং বোনের ঘরে গিয়ে ওকে সামলাও, এসব মারামারি কোনো সমাধান নয়। চিত্রন মানতে চাইল না অনিমা বেগমের কথা। তাই অনিমা বেগম কঠিন স্বরে বললেন, চিত্রন তোমার মা তোমাকে আদেশ দিচ্ছেন তুমি এসবের জন্য কোনোরকম ঝামেলায় জড়াবে না, চুপচাপ দোতলায় গিয়ে ফ্রেশ হয়ে নিজের বোনের সাথে কথা বলো। ওকে বোঝাও। বলো স্বাভাবিক হতে। মায়ের এই কঠিন আদেশের জন্য বাধা পড়ল চিত্রন। দোতলায় চলে গেল ও। দুর্জয়ের ঘরের 3টা সোফা আর বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বসে আড্ডা দিচ্ছে দলের ছেলেরা। বেশিরভাগই ফোনে গেম খেলায় ব্যস্ত। দুর্জয় বলেছে আজ ওদেরকে বাইরে খাওয়াবে, তাই সবাই অপেক্ষা করছে দুপুর হওয়ার।
দুপুরের দিকে এখান থেকে বের হবে ওরা। বিছানায় আলগোছে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে দুর্জয় গেম খেলছিল ফোনে। এরই মধ্যে কেউ ফোনটা কেড়ে নিল হাত থেকে। মাথা উঠিয়ে তাকিয়ে দেখল রোজানা বেগম চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। কি হয়েছে মা? ডিস্টার্ব করো না তো। ফোনটা দাও। 52 লেভেলে আছি। টাইম ওভার হয়ে গেলে হেরে যাব। আমি হারতে চাই না। ফোনটা দাও প্লিজ। না, ফোন দেব না। তোমার জোর করে বিয়ে করা বউকে তার বাড়িতে দিয়ে এসেছি। সবকিছু ঠিকঠাক করে এসেছি ওদিকে। এখন তুমি আমার কথা শোনো। অনলাইনে তোমার চ্যানাব্যানাদের দিয়ে বিয়ের যেই ভিডিওটা আপলোড করিয়েছো, ওটা ডিলিট করবে। এক্ষুনি। আমার সামনেই। শোয়া থেকে উঠে বসল দুর্জয়। গলার লোকেরটা টানতে টানতে বলল, তোমার এই কথাটা মানতে পারলাম না মাই ডিয়ার প্রিটি লেডি। ওই ভিডিওটা আমার বিজয়ের সম্মেলন সমতুল্য। সুতরাং মানবি না তাই তো। কি এক হারে হারামজাদা ছেলের জন্ম হয়েছিল আমার পেট থেকে, আল্লাহ গো, এ তো আমাকে মেরে তারপর মরবে। এ তোর বাপ দাদা কাউকে দেখেছিস তোর মতো এরকম জাহিল ছিল? তুই কেন এরকম হলি বলতো? কার ছোঁয়া পেয়েছিস? আমি যখন বলেছি তুই এই ভিডিও এক্ষুনি ডিলিট করবি মানে করবি। নে আমার মাথায় হাত রাখো। আমার কসম, তুই যদি এখন এই ভিডিও ডিলিট না করিস তবে আমার মরা মুখ দেখবি। মা! দুর্জয় হতভম্বিত হলো। উপস্থিত প্রত্যেকে তাদের ভাইয়ের মায়ের এইরকম কাণ্ড দেখে চকিত হয়ে আছে। শেষমেশ মায়ের সবথেকে ভয়াবহ হুমকির জন্যই দুর্জয়ের নির্দেশে অনলাইনের সর্বত্র থেকে ভিডিও ডিলিট করা হলো। রুম থেকে যাওয়ার আগে রোজানা বেগম বললেন, তোমার আর মেয়েটার ডিভোর্সের ব্যবস্থা করছি আমি, তোমার কিছু করতে হবে না। শুধু সইটা করে দেবে। দুর্জয় দাঁতে দাঁত চেপে বলল, আমি ওকে এত দ্রুত ডিভোর্স দেব না মা। ওই মেয়ের সর্বনাশের শেষ পরিণতি না দেখে ওর পিছু এত সহজে ছাড়ছি না আমি। দেখো, যদি আজকে রাতের মধ্যে ওকে এ বাড়িতে না এনেছি তাহলে আমার নাম দুর্জয় শেরনিয়াবাত না। আমি হানিফ শেরনিয়াবাতের নাতি না। তুমি এরকম কিছু করবে না বলে দিলাম। তাহলে তোমাকে আর তোমার এই চ্যানাব্যানাদের বাড়ি থেকে বিতাড়িত করা হবে চিরজীবনের জন্য। আর ডিভোর্স হবে কি হবে না সেসব আমি দেখছি। তোমাকে অত ভাবতে হবে না। রাত 8টা। বিছানায় বালিশে মুখ গুজে শুয়ে আছে চৈত্র। শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চিত্রন। অনিমা বেগম একটু আগে এসে এক বাটি ভেজিটেবল স্যুপ দিয়ে গেছেন। চিত্রন সেটা জোর করে খাইয়ে দিয়েছে চৈত্রকে। এখন চুপচাপ শুয়ে আছে চৈত্র, কোনো কথা বলছে না। সোনা বোন আমার, একটু ঘুমিয়ে নে। দেখবি শরীরটা ভালো লাগবে। ভাইয়া আমার সাথে এরকম কেন হলো বলতো? আমার তকদিরে এসবই লেখা ছিল তাহলে? নিজের কপাল এখন দেয়ালের সাথে টাক দিকে মন চাচ্ছে। এভাবে বলিস না রজ্জ। তোর কপাল খুব ভালো। ভবিষ্যতে তোর সাথে ভালো কিছুই হবে আল্লাহর রহমতে। এভাবে নিরাশ হোস না। ওদিকে বাবা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। সম্ভবত হসপিটালে নেওয়া লাগতে পারে। যতদূর বুঝলাম বাবার হার্টের অবস্থা খুব একটা ভালো না। এর আগেও তো একবার মিনি হার্ট অ্যাটাক হয়েছিল। তাই আশঙ্কা হচ্ছে। দেখি আজকের রাতটা। আর দুর্জয়ের মাও তো ফোন করে এখনো অবধি কিছু জানালো না ডিভোর্সের ব্যাপারে। চিত্রনের কথার বিপরীতে চৈত্র কিছু বলতে যাবে তার আগেই নিচতলা থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসলো ওদের। তড়িঘড়ি করে দুই ভাইবোন দৌড়ে নিচতলায় আসলো। এসে দেখল তুলকালাম কাণ্ড হয়ে গেছে নিচতলায় বসার ঘরে। পুরো বসার ঘরের জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। যেন মাত্রই ঝড় বয়ে গেছে এখানে। বসার ঘরে লোকজন দিয়ে ভরপুর। অর্থাৎ কতগুলো গুন্ডা দ্বারা। দুর্জয়ের দলের ছেলেপেলেরা সব উপস্থিত। দুর্জয় সোফায় বসে আছে। কালো পাঞ্জাবি পরিহিত। চৈত্র দৌড়ে একবার সদর দরজার বাইরে উকি মেরে আসলো। বাইরে কম করে হলেও 7টা বাইক। ঘরে উপস্থিত সবাই পরিচিত। মানে চেনা মুখ চৈত্রের। তবে এখন তাদের আচরণে কেমন যেন অপরিচিত গুন্ডা মনে হচ্ছে। অনিমা বেগম আর তুহিন খন্দকার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। বিউটি বেগম পাশের ঘর থেকে উকি দিয়ে দেখছেন। দুর্জয় দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলে উঠল, ভালোয় ভালোয় বলছি, আপনাদের মেয়েকে আমার সাথে নিয়ে যেতে দেন। না হলে বেশি কিছু করব না। ফ্রিতে ছোট্ট কয়েকটা কেরামতি দেখতে পারবেন মাই ডিয়ার শ্বশুর শাশুড়ি আর সালামশাই। এই পুরো বাড়িতে ভাঙচুর হবে। আর বাইরে যে একটা বাইক আর স্কুটি আছে, ওই দুটোতে আগুন লাগানো হবে।
এখন আপনারা জাস্ট হ্যাঁ অথবা না বলুন। এ কি সেই দুর্জয়? চিত্রনের বন্ধু। ভার্সিটিতে পড়াকালীন যে প্রায়ই আমাদের বাড়িতে আসতো, হাসি ঠাট্টা করতো, গল্পাড্ডা দিত আমার আর মায়ের সাথে। অনিমাকে একটু বেশিই শ্রদ্ধা করত। এই দুর্জয়ের সাথে আমি আগের দুর্জয়কে মেলাতে পারছি না, কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমিই দুর্জয়। দুর্জয় শেরনিয়াবাত। কোনো সমস্যা হচ্ছে চিনতে? নাকি পরিষ্কার দেখতে পাচ্ছেন না? চশমার পাওয়ার কমে গেছে নাকি? এই সজল আমার ডেয়ার শ্বশুরের চশমায় সমস্যা হয়েছে, যত দ্রুত সম্ভব চেঞ্জ করার ব্যবস্থা কর। তুহিন খন্দকারের কথার পিঠে জবাব দিল দুর্জয়, চোখ দিয়ে ইশারা করল সজলকে। সঙ্গে সঙ্গে সজল দ্রুত পায়ে হেঁটে গিয়ে তুহিন খন্দকারের চোখ থেকে প্লাস পয়েন্টের পাওয়ারফুল চশমাটা টান দিয়ে খুলে ফ্লোরে আছড়ে ফেলল। চৈত্র দৌড়ে গেল তুহিন খন্দকারের কাছে। তাকে জড়িয়ে ধরল। বাবা, বাবা ঠিক আছো তুমি? হ্যাঁ মা, আমার কিছু হয়নি। পরিষ্কার দেখতে পাচ্ছি সবকিছু। মানুষের আসল রূপটা বেশ ভালোই দেখা যাচ্ছে খালি চোখে। এরই মধ্যে দুর্জয় এগিয়ে এসে টান দিয়ে চৈত্রকে ওর বাবার কাছ থেকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে আসলো। চৈত্র নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। দাঁতে দাঁত পিষে বলল, জানোয়ার, কু, তত্তা, ছাড় আমাকে। তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো বলে দিলাম। চিত্রনে সব আর নিতে পারছিল না। নিজের মাকে দেওয়া কথা ভুলে শার্টের হাতা গুটিয়ে দুর্জয়ের দিকে এগোনোর চেষ্টা করল। অনিমা বেগম আটকে দিলেন ওকে। এই মুহূর্তে চিত্রন এগিয়ে যাওয়া মানে এই বাড়ির ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাওয়া। খুনোখুনিও হয়ে যেতে পারে। চিত্রন মায়ের ইঙ্গিত বুঝতে পেরে বহু কষ্টে নিজেকে সামলে নিল। দুর্জয় চৈত্রের বাহু খামচে ধরে বলল, আজ রাত 12টা অবধি সময় দিচ্ছি শ্বশুরমশাই, এর মধ্যে যদি আপনার জান, প্রাণ, কলিজার টুকরা মেয়ে দুর্জয় শেরনিয়াবাতের বাড়িতে উপস্থিত না হয় তবে যা যা বললাম মাথায় রেখেন কিন্তু। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 8টা বেজে 17 মিনিট। মনে রাখবেন, রাত 12টার মধ্যে। না হলে। চোখের ভয়ঙ্কর ইশারা ইঙ্গিতে যেন ভয়াবহ কিছুর আভাস দিয়ে সবাইকে নিয়ে চলে গেল দুর্জয়। যাওয়ার সময় ওদের 7-8টা বাইক চালানোর শব্দ সহ্য করতে না পেরে চোখ বুজে কানে হাত চেপে তখনই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল চৈত্র। মিনিট দুয়েক বাদেই বুকে হাত চেপে ধরে সোফায় বসে কোকাতে লাগলেন তুহিন খন্দকার। তার দিকে ছুটে গেল সবাই, চৈত্র আর চিত্রন। বাবা ও বাবা, কি হয়েছে তোমার? কথায় ব্যথা করছে? বুকে ব্যথা হচ্ছে নাকি? ও বাবা, চোখ খোলো, কথা বলছো না কেন? বলে চেঁচামেচি করে ডাকতে লাগলে তুহিন খন্দকারকে। চিত্রনের বাবা, এই চিত্রনের বাবা, চোখ খুলুন, কথা বলুন সবার সাথে। এভাবে সবাইকে নিঃস্ব করে দিয়ে চলে যাবেন না। মাধবী আপা রাগ হবে আমার ওপর। কথা বলুন না। বিউটি বেগমও ছুটে আসলেন। ছেলের হেলিয়ে পড়া মাথা কোনোমতে কোলে তুলে নিলেন। ও তুহিন, তুহিনরে, বাপজান ওঠ, ওঠ বাজান। সিটি মেডিকেল হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে তুহিন খন্দকারকে। তার চিকিৎসার সব খরচা ব্যয় করা হয়েছে স্বর্ণকারের দোকানে অনিমা বেগমের একটা স্বর্ণের চেইন ও হাতের দুটো বালা বন্ধক রেখে। এছাড়া আর কোনো উপায় ছিল না। ব্যাংক ডিপোজিটের টাকা তুহিন খন্দকার ব্যতীত অন্য কেউ তুলতে পারবেন না। এটা অবশ্য অনিমা বেগম চাননি। তাই তিনিই সব ব্যবস্থা করেছেন। কেবিনের বাইরের সারি দেওয়া বেঞ্চিতে বসে আছে সবাই। চৈত্রের কাঁধে হাত রেখে বিমূঢ় হয়ে বসে আছে চিত্রন। চৈত্র ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে কতক্ষণ পরপর। মাত্রই তার বাবাকে কেবিনে আনা হয়েছে। অনিমা বেগম আর বিউটি বেগম ডাক্তারের সাথে কথা বলতে গেলেন। ডাক্তার জানালো তুহিন খন্দকারের অবস্থা এখন বেশ ভালো। অতিরিক্ত দুশ্চিন্তা আর মস্তিষ্কের চাপের জন্য তার মিনি হার্ট অ্যাটাক হয়েছিল। এখন অবশ্য চিন্তার কোনো কারণ নেই। তবে তাকে সবসময় অবজারভেশনে রাখতে হবে, এমন কিছু করা বা বলা যাবে না যাতে তার বর্ষর রকমের হার্ট অ্যাটাক হয়ে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল ডাক্তারের বলা কথাগুলো শুনে। ডাক্তারের কথা চৈত্রও শুনল। হসপিটালের ঘড়িতে সময় দেখল ও, রাত 11টা বাজতে আর 4 মিনিট বাকি। ঘড়ি দেখে ও উঠে দ্রুত ডাক্তারকে জিজ্ঞাসা করল, বাবার সাথে কি এখন কোনোভাবে দেখা করা সম্ভব হবে আঙ্কেল? হ্যাঁ মা, দেখা করতে পারো। তবে তার সাথে এখন কোনো প্রকার কথা বলা নিষেধ। আচ্ছা আঙ্কেল। ডাক্তারের অনুমতি পেয়েই সাথে সাথে কেবিনে প্রবেশ করল চৈত্র।
বেডে শুয়ে আছেন তুহিন খন্দকার। চোখ বুজে। চৈত্র সময় নিল না বেশি। এগিয়ে গিয়ে বাবার কপালে চুমু খেলো পরপর দুটো। তারপরে কেবিন থেকে বের হয়ে আসলো। অনিমা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলল, মা, শ্বশুরবাড়িতে যেতে একটা মেয়ের কি কি নিয়ে যাওয়া জরুরি। এমন পরিস্থিতিতে মেয়ে এহেন কথা শুনে অবাক হলেন অনিমা বেগম। আচকিত হয়ে বললেন, হঠাৎ এসব প্রশ্ন আসছে কেন বুঝতে পারছি না। প্রশ্নের পিঠে আপাতত প্রশ্ন করো না মা। বলো কি কি লাগবে। এই তো পরনের জামা কাপড়, শাড়ি কতগুলো, জুতা, স্যান্ডেল কয়েক জোড়া, তারপর নিত্যদিনের ব্যবহার করার কিছু জিনিসপত্র। এই যেমন ধর, ব্রাশ, চিরুনি, মোবাইলের চার্জার, আরো অনেক কিছু। আমার এখন মাথায় আসছে না। আচ্ছা মা, আমি এখন জাস্ট ফোনটা নিচ্ছি। আগামীকাল কল দিলে ভোরের দিকে তোমার যেই বড় লাগেজটা আছে না, ওটাতে করে ভাইয়ার কাছে আমার ব্যবহারের সব জিনিসপত্র আর জামাকাপড় সহ আরো দরকারি যা যা লাগে পাঠিয়ে দিও। রজ্জু, কোথায় যাচ্ছিস তুই? আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি ভাইয়া। ওই সকল সেরনিয়াবাতের বাড়িতে। বাবাকে দেখে রেখো মা। সময় নেই, যাচ্ছি আমি। সবার খেয়াল রেখো ভাইয়া। আল্লাহ হাফেজ। চিন্তা করো না, সিএনজি করে চলে যেতে পারবো আমি। মায়ের কপালে একটা চুমু দিয়ে আর ভাইকে একবার জড়িয়ে ধরে চলে গেল চৈত্র। যাওয়ার সময় চন্দ্রাকে দেখল দূর থেকে। অসুস্থ শরীর নিয়ে শাশুড়ির কাঁধে ভর দিয়ে কোনোরকমে আসছে ও। বাবার অসুস্থতার খবর পেয়েই ছুটে এসেছে। চন্দ্রাকে দেখে লুকিয়ে পাশ কাটিয়ে গেল চৈত্র। আজকের কোনো ঘটনা সম্পর্কে চন্দ্রা এখনো অবধি জানে না। এখন জানবে নিশ্চয়ই। তাই ওর সম্মুখীন হতে চাইছে না চৈত্র। তার বড় বোন বড্ড আবেগী। দেখা গেল কান্নাকাটি জুড়ে দিল, পরে নিজে অসুস্থ হয়ে পড়ল, তখন আরেক ঝামেলা। ঘড়ির কাঁটায় কাঁটায় 11টা বেজে 58 মিনিট। চৈত্র রানী মহলের সদর দরজার সামনে দাঁড়িয়ে। কাজের লোকেরা বাড়িতে চলে গেছে। এত রাতে কলিং বেলের শব্দে রোজানা বেগম এসে দরজা খুলে দিলেন। হুড়মুড় করে ভেতরে ঢুকে কোনো কথা না বলে চৈত্র প্রশ্ন করল, আপনার ছেলের রুমটা কোন দিকে? রোজানা বেগম চৈত্রকে দেখে এতটাই বিস্মিত হলেন যে কথা বলতেই যেন ভুলে গেলেন। রোবটের মতো শুধু হাতের ইশারায় দুর্জয়ের ঘর দেখিয়ে দিলেন। চৈত্র কোনো কিছু না বলে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। দুর্জয়ের রুমের দরজা আধখোলা ছিল। চৈত্র দাঁড়ালো দরজার সামনে, কিছু একটা ভাবতে লাগলো। এরই মধ্যে রুমের সামনে অবয়বের উপস্থিতি এবং পায়ের শব্দ টের পেয়ে আধপোড়া সিগারেটটা স্যান্ডেলের নিচে পিষে ব্যালকনি থেকে বের হয়ে আসলো দুর্জয়। চৈত্রকে দেখে একটুও অবাক হলো না, বরং বেশ স্বাভাবিক গলায় বলল, বাহ, এ বাড়িতে ম্যাডামের পা পড়েছে তবে। অবশ্য পড়ারই কথা ছিল। তো এখানে কেন হারামজাদি? তোমার জায়গা তো নিচতলার শিয়রিঘরের পাশের ওই স্টোর রুম অবধিই হওয়া উচিত। আহারে, বেচারি, হুমকিধমকি পেয়ে বাঘিনী শেষমেশ মার্জারিনী হয়ে চলেই এসেছে। চৈত্র যেন দুর্জয়ের কোনো কথা কানেই নিল না। সর ব্যাডা সামনে থেকে, বলে ওকে ধাক্কা মেরে রুমে ঢুকে গেল। রুমে ঢুকেই ওর দিকে ঘুরে বলল, হুমকিধমকির জন্য না, তোর জীবনটা জাহান্নাম বানানোর জন্যই এখানে এসেছি। খুব তো বেড পার্টনার করিস। এখন তোর এই বেডে সমান ভাগ আমার। আমি এখন ঘুমাচ্ছি। ক্লান্ত শরীর। ডিস্টার্ব করবি তো একদম লাথি মেরে বাউন্ডারির বাইরে বের করে দেব বলে দিলাম। দুর্জয় অবাক চাহনিতে বলল, বাহ, মার্জারি। আমার খেয়ে, আমার পরে আমাকেই বলে ম্যাও। দুর্জয়ের কোনো কথা কানে নিল না চৈত্র। একটা বালিশে মাথা রেখে আরেকটা বালিশ মুখে কানে চেপে চুপচাপ শুয়ে রইল ও। এদিকে দুর্জয় না পেরে শেষমেশ ওর পা ধরে ঠেলছে। এই জংলি বিড়লি, এই বেয়াদব মেয়ে, আমার বেড থেকে নামো বলছি। সরুন তো। ঘুমে ডিস্টার্ব করতে নিষেধ করেছি বললাম না? তবুও কাদায় আছড়ে পড়ছেন কেন বারবার? বুঝলাম না তো। জল্লাদ মহিলা, জাস্ট আমার বেড থেকে নামো, এক্ষুনি নামবে কি? মেজাজ দেখাও আমাকে। তোমার মেজাজের গুষ্ঠির পিণ্ডি চটকাই। বেয়াদব মেয়ে। জাস্ট গালের ওপর দুটো থাপ্পড় দেব, সব বাদরামি ছুটে যাবে একদম। নাটক পেয়েছো হ্যাঁ? থিয়েটার চলছে এখানে। চৈত্র এবার উঠে বসল। পায়ের ওপর পা রেখে বলল, আপনি যা নাটক দেখিয়েছেন এর জন্য তো আপনাকে অস্কার অ্যাওয়ার্ড ছুঁড়ে মারলেও সেটা কম হয়ে যাবে।
আপাতত আপনার এই রুমটাকে আমার ছোটখাটো একটা থিয়েটারই মনে হচ্ছে, তো মিস্টার হারামজাদা নাট্যবাজ আমাকে এখন শান্তিতে ঘুমাতে দেন, নয়তো এরপর আমি যেই নাটক দেখাবো সেটা সহ্য করতে না পেরে গলায় কলসি বেঁধে বুড়িগঙ্গায় ডুবে মরতে হবে আপনাকে। চৈত্রের কথা শুনে কপালের শিরা ফুলে ফেপে উঠল দুর্জয়ের। চৈত্রের হাতের বাহু খামচে ধরে ওকে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে নিজে বিছানায় উঠে পড়ল। সঙ্গে সঙ্গেই শুয়ে পুরো বিছানা দখল করে নিল। আচমক ফ্লোরে পড়ার কারণে বেশ ভালোই কোমরে ব্যথা পেয়েছে চৈত্র। দুই হাতের দ্বারা ভর দিয়ে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালো ও। এরই মধ্যে রুমের সব লাইট অফ করে দিয়েছে দুর্জয়। শুধুমাত্র হালকা সবুজ রঙা জলজলে ড্রিম লাইটটা আলো দিচ্ছে। দুর্জয় পায়ের ওপর পা তুলে উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। চৈত্রের দিকে কোনো খেয়ালই নেই ওর। এই ফাঁকে ওয়াশরুমে যেয়ে গোসলের মগে করে এক মগ পানি নিয়ে আসলো চৈত্র, এনেই সরাসরি বিছানায় ঢেলে দিল পুরো এক মগ পানি। সঙ্গে সঙ্গে লাফিয়ে বিছানা ছেড়ে নেমে গেল দুর্জয়। চৈত্রের দিকে ভয়াবহ দৃষ্টিতে তাকিয়ে বাজখাই গলায় বলল, হারামজাদি, তোকে তো আমি। ধীরে ধীরে চৈত্রের দিকে এগিয়ে যেতে শুরু করলো দুর্জয়। চৈত্র পেছালো না, বরং আরো দুই ধাপ এগিয়ে আসলো দুর্জয়ের দিকে। কি কি করবি বল? এই বিছানায় আমি ঘুমাতে না পারলে তুইও ঘুমাতে পারবি না। এক মগ পানি বিছানা মেগাই ছাপাক। এখন তুই ঘুমা ফ্লোরে, আমি ঘুমাবো সোফায়। ব্যাস, কাহিনী খতম। চৈত্রের কথা শেষ হতে না হতেই দুজনেই দৌড় দিল সোফার কাছে। আর দুজনেই একসাথে সোফায় জড়সড়ভাবে আটসাঁট হয়ে শুয়ে পড়ল। দুজনের শরীরের অর্ধেক সোফায়, পায়ের বাকি অংশ ফ্লোরে। দুজন দুজনার দিকে তাকালো ভ্রু কুঁচকে। এ ওকে ইশারা করলো সোফা থেকে নামতে। নাম। চৈত্রের কথার প্রত্যুত্তর করল দুর্জয়। নামবো না। তুই নাম। মরে গেলেও আমি এখান থেকে নামছি না অসভ্য লোক। তুই নাম। মগের মূল লুক পেয়েছিস। আমার বাড়িতে, আমার ঘরের সোফা থেকে আমাকেই নামতে বলছিস। ভাইয়ের মতোই বেয়াদব হয়েছে একটা। আমি জানি তো, তোর নজর ভালো না। ভাইয়ের মতোই চরিত্রহীন তার বোন। রাতের অন্ধকারে সুযোগ পেয়েই আমার ওপরে হামলে পড়ার পরিকল্পনা। চরিত্রহীন মেয়েমানুষ কোথাকার। দুর্জয়ের কথা শেষ হতেই ওকে ঠেলা মেরে ফ্লোরের ওপর ফেলে দিল চৈত্র, সাথে সাথে চৈত্রকেও হাত ধরে টেনে ফ্লোরে নিজের পাশে বসালো দুর্জয়। সেন্টার টেবিলে রাখা জগের সব পানিটুকু সোফায় ঢেলে দিল ও। নে এবার ঘুমা। ওই সোফায় আমিও ঘুমাবো না, তুইও ঘুমাবি না। শোধবোধ। সিঙ্গেল সোফা সিঙ্গেলই থাকুক। চৈত্র খ্যাপাটে দৃষ্টিতে দুর্জয়ের দিকে তাকালো। কিন্তু বর্তমানে ঝামেলা পাকানোর মতো আর কোনো পরিস্থিতি তৈরি হলো না। ইতিমধ্যে দুর্জয় গিয়ে বিছানা থেকে বালিশ এনে ফ্লোরে পেতে শুয়ে পড়েছে। চৈত্রও গিয়ে একটা বালিশ এনে অপর দিকে প্রায় 3.5 হাত দূরত্বে শুয়েছে জড়সড় হয়ে। শুয়ে শুয়ে ফিসফিস করে নিজমনে দাঁতে দাঁত চেপে ও বলতে লাগলো, আজ তো তোর ফ্লোরে ঘুমানোর ব্যবস্থা করেছি। এরপর তোর কারণে আমার বাবার যেই হসপিটালে যেতে হয়েছে, সেই হসপিটালের সেইম কাবিনে অ্যাডমিট করানোর ব্যবস্থা করব। নয়তো আমি তুহিন খন্দকারের মেয়ে না। এই মেয়ে ফিসফিস করে কি প্রলাপ বকছিস? ঘুমাতে দিবি না নাকি? বুঝলাম না তো। পাগল ছাগল কোথাকার। দিন দুনিয়ার যত পাগল ছাগল সব আমার কপালে এসেই জোটে। ধুরু বা ল। দুর্জয়ের কথা শুনে চৈত্র হিসহিসিয়ে হেসে বলে, ছাত্রলীগের নেতা দুর্জয় ছেরনিয়াবাত নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। হু হো। আমাকে জোর করে বিয়ে করেছেন না। এবার বুঝবেন আমি কি জিনিস। প্রথম দিনেই ফ্লোরে শোয়ার ব্যবস্থা করেছি। আর বাদবাকি যতদিন আছি, ততদিনে আপনার জীবনটা তেজপাতা করে দিয়ে যাব। খুব তো বেড পার্টনার করেন। এবার বেড পার্টনারের যন্ত্রণা সহ্য করুন মাই ডিয়ার হাজবেন্ড। আরে চিন্তা করবেন না, আপনি যে আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ফ্লোরে শুয়েছেন, এ কথা আমি কাউকে বলছি না। আমি কি এতই খারাপ নাকি? বিষয়টা আমাদের মধ্যেই থাকবে। ঘষেটি বেগম। হারামজাদি। হারামি মার্কা মহিলা। তোকে আমার একটুও বিশ্বাস হয় না কালনাগিনী। আরে আরে, চেতে যাচ্ছেন কেন? বললাম না আমরাই তো। রিমেম্বার ইউ আর মাই বেড পার্টনার, ওকে। এতটুকু বলে দুর্জয় আর কোনো প্রত্যুত্তর করল না চৈত্রের কথায়। চোখের ওপর হাত ঠেকিয়ে চোখ বুজে ঘুমের ভান করে মরার মতো পড়ে রইল। রংপুরের গত 2-3টে দিন যেন বেশ রঙিনই কেটেছে মাসুদ ও তোষার। এর মধ্যে বার কয়েক বাড়ি থেকে ফোন এসেছে। গতকালও তোষাকে ফোন করেছিলেন রোজানা বেগম।
দুর্জয়ের করা সকল কর্মকাণ্ডের ব্যাপারে জানিয়েছেন তোষাকে। তবে তোষা এসব কানে না নিয়ে বেশি এক্সাইটেড হয়েছে দুর্জয়ের বউ আসার ব্যাপারে। রোজানা বেগমের সাথে কথা বলার পর থেকেই মাসুদকে বলেছে যত দ্রুত সম্ভব তারা বাড়ি ফিরবে, দুর্জয়ের বউ আসা উপলক্ষে ছোটখাটো আয়োজন করবে। মাসুদ জানিয়েছে আরও ২-৪ দিনের আগে সে ফিরতে পারবে না। গত ২-৩ দিন তোষা আর মাসুদের সময়টা বেশ ভালোই কেটেছিল। মাসুদ তোষাকে নিয়ে রংপুরের বিভিন্ন দার্শনিক স্থানগুলো ঘুরে এসেছে। এমনকি নিজের সব কাজকর্মকে একপাশে রেখে প্রতিটা মুহূর্তে তোষার সঙ্গেই সময় কাটিয়েছে ও। তবে দুর্জয়ের এই হুটহাট বিয়ের খবরটা শোনার পর থেকেই কেমন যেন গুমোট মেরে আছে মাসুদ। ব্যাপারটা তোষা ধরতে পেরেও না বোঝার ভান করে রয়েছে। কারণ সে চাইছে না এরকম সুন্দর দিনগুলোতে তাদের মধ্যে আবার কোনো ঝামেলা হোক। আজ সকালেই কোথাও বেরিয়েছে মাসুদ। তোষাকে বলে গেছে আসতে একটু দেরি হবে। তাই তোষা আজ নিজ হাতে মাসুদের জন্য রান্না করার চিন্তাভাবনা করে রেখেছে। সকাল থেকেই কাজে লেগে পড়েছে ও। সকাল 10:45। আড়মোড়া দিয়ে ঘুম ভাঙে দুর্জয়ের। পিঠের নিচে ঠান্ডা অনুভব করে চোখমুখ কুঁচকে ফেলেও। প্রথমে বুঝতে না পারলেও ঘুমটা বেশ ভালোভাবে কেটে যেতেই বোধ হয় ফ্লোরে শুয়ে আছে ও, সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় গতকাল রাতের কথা। চকিতে ঘাড় ঘুরিয়ে উল্টো দিকে দৃষ্টি রাখে ও। চৈত্র ঘুমিয়ে আছে ফ্লোরের ওপর পাশে জবুথবু হয়। কামিজটা সরে গিয়ে পেট কিছুটা দৃশ্যমান। সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে মাথা নিচু করে ফেলে দুর্জয়। ছ্যাঃ, বেয়াদব মেয়েমানুষের ঘুমের কি ছিরি। উঠে দাঁড়ালো দুর্জয়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখল এখনো ঘুমিয়ে আছে চৈত্র। এই রজনী। দুর্জয় একবার ওকে হাত নাড়িয়ে ডাকতে গিয়েও থেমে গেল। মনে মনে বলল, উহু, এই মেয়েকে এত ভদ্র ভাষায় ডাকা যাবে না। এর মতো অভদ্রের জন্য অভদ্র ভাষাই ব্যবহার করা উচিত। চৈত্রের দিকে ঝুঁকে পড়ে দুর্জয় চেঁচিয়ে চেঁচিয়ে বলে ওঠে, হারামজাদি, এই হারামজাদি, ঘুম থেকে ওঠ। লাট সাহেবের বেটি। পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনো। দুর্জয়ের ডাকে তড়িঘড়ি করে উঠে ঘড়ি দেখল চৈত্র। অনেক বেজে গেছে। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিল ও কল লিস্ট চেক করল। চিত্রনের অনেকগুলো মিস কল। চিত্রনকে কল ব্যাক করল ও। কিছু একটা বলে তড়িঘড়িতে তৈরি হতে শুরু করল ও। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে দুর্জয় ওর দিকে না তাকিয়েই গম্ভীর কণ্ঠে শুধু জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? বলতে বাধ্য নই। হাতে ঘড়ি পড়তে পড়তে জবাব দিল চৈত্র। দুর্জয় খ্যাপাটে ভাবে বলল, বলো কোথায় যাচ্ছ? না বলে এই বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না বলে দিলাম। তার আগেই খুব হয়ে যাবে। জাহান্নামে যাচ্ছি। যাবেন। চলেন। তোমার মতো পাপ কাজ তো আমি করে বেড়াই না। তুমিই যাও জাহান্নামে। বেয়াদব উল্কাপিণ্ড। চৈত্র আর কথা বাড়ালো না দুর্জয়ের সাথে। ওড়নাটা ভালো করে প্যাঁচিয়েই নিচে নেমে গেল। ও যাওয়ার সাথে সাথেই দুর্জয় কাউকে ফোন করল। হ্যালো সজীব। হ্যাঁ। দেখিস তো তোদের ভাবি কোথায় যায়। আমাকে ইনফর্ম করবি। আর হ্যাঁ, উল্টাপাল্টা কোনো কাণ্ড ঘটালো আমাকে জাস্ট একটা কল দিবি। ফোনের ওপাশ থেকে সজীব আমতা আমতা করে বলল, কিন্তু ভাই ভাবিকে। উনাকে না চৈত্র আপা বলবো। চুপ। এত বেশি কথা বলিস কেন? যা করতে বলেছি তাই কর। সবকটা অকর্মা। আর হ্যাঁ, নিশানকে বলবি ফজলুল হক নোয়ারের কার্যালয়ে যেতে। ওর সেক্রেটারি একটা খাম দেবে। সেটা যেন আমাকে এনে দেয়। আচ্ছা ভাই। একটু ছোটখাটো রেস্টুরেন্টে সামনাসামনি মুখোমুখি বসে আছে দুই ভাইবোন, চিত্রন আর চৈত্র। চিত্রনের পাশে একটা বর্ষর লাগেজ রাখা। চৈত্র গপাগপ অর্ডার করা বার্গার, স্ন্যাক্স খেয়ে নিচ্ছে। যেন কতকাল খায় না। চিত্রন বলল, রজ্জু অনেক খিদে পেয়েছিল না রে? হুম ভাইয়া। গতকাল থেকেই তেমন কিছু পেটে পড়েনি। এই ওয়েটার, ভাইয়া আরো দুটো বার্গার দিয়ে যাও তো এখানে। চিত্রনের কথা শুনে খাওয়া থামিয়ে চৈত্র বলল, এত খেতে পারবো না ভাইয়া। পেট ভরে গেছে। আর আনিও না। চুপচাপ খেয়ে ওঠ। তোর চেহারা দেখলে আমি বুঝে যাই তোর খিদে পেয়েছে কিনা। চিত্রনের ধমকে চুপচাপ খাবার খেতে লাগলো চৈত্র। চিত্রন অনেকক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তুই এত নিশ্চিন্ত আছিস কিভাবে রজ্জ? তোকে দেখে মাঝে মধ্যে আমি খুব অবাক হই। একটা মেয়ে এতটা অনুভূতিহীন কিভাবে হয়? চিত্রনের কথা শুনে খাওয়া থামিয়ে ওর দিকে তাকিয়ে রইল চৈত্র।
তবে মুখে কিছু বলল না। বলার চেষ্টা করেও কথাগুলো গলায় আটকে গেল। সেগুলাকে গিলে ফেলল ও। চোখে আসতে থাকা পানিটুকুকে বহু কষ্টে আটকে নিল। কাল রাতেই ও শপথ করেছে, আর জীবনেও এই চোখ থেকে এক ফোঁটা জল গড়াতে দেবে না। চিত্রন পুনরায় বলা শুরু করল, বোন আমার, জেদ ছাড়, বাড়ি ফিরে চল। বাবা বিছানায়। স্কুলে অনলাইন অ্যাপ্লিকেশন দিয়ে ছুটি নিয়েছে দীর্ঘদিনের। আমারও চাকরিটা হয়ে যাবে বোধহয়। তারপর আমিও ব্যস্ত হয়ে যাব। মাকেই সব সামলাতে হবে। এখনো তাই হচ্ছে। তার ওপর তুই নেই। তুই থাকলেও কিছুটা মুশকিল আসান হতো। চৈত্র কঠোরভাবে চিত্রনের কথার বিপরীতে জবাব দিল, ওই নেতাকে বরবাদ আর ধ্বংস না করে আমি বাড়ি ফিরব না ভাইয়া। গোটা একদিনের মধ্যে আমাকে, আমার পুরো পরিবারটাকে তছনছ করে দিয়েছে ওই লোকটা। একটা কথা কি জানো, একবার কোনো কলঙ্ক নামের পাশে জড়িয়ে গেলে সেটা মুছে ফেলার সাধ্য কারো নেই। সে যতই যা মুখের বুলিতে আশ্বাস দেওয়া হোক না কেন। তুমি আমাকে লাগেজটা দিয়ে বাড়ি ফিরে যাও ভাইয়া। বাবা মা আর দিদার খেয়াল রেখো। চৈত্র উঠল। চিত্রনের থেকে লাগেজটা হাতে নিল। চিত্রন বলল, এদিকে আয় রজ্জ। তোকে একবার একটু জড়িয়ে ধরে নিই। আবার কবে দেখা করবি। চৈত্র এগিয়ে গেল। ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে তার সাদা টি শার্টে নাক মুছল। এদিকে সামনের টেবিলে বসা মাস্ক পরিহিত ছেলেটা মেনুকার্ড দেখার ভান করে তাদেরকে দেখতে ব্যস্ত। চৈত্র আর চিত্রন বেরিয়ে যেতেই সেও পিছু পিছু বেরিয়ে গেল। রানী মহলে মাত্র প্রবেশ করেছে চৈত্র। বাড়িতে আপাতত 4 জন মানুষ উপস্থিত। রোজানা বেগম, দুর্জয়ের দাদিমা, আর 2 জন সার্ভেন্ট। মাহতাব সেরনিয়াবাদ সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছেন। অফিসে গিয়েছেন তিনি। যাওয়ার আগে অবশ্য চৈত্রের সাথে কথা বলতে চেয়েছিলেন। তবে চৈত্রকে না পেয়ে আর অপেক্ষা করেননি। দুর্জয়ও বাড়িতে নেই। কোথায় গিয়েছে বলে যায়নি। দুর্জয়ের রুমে নিজের লাগেজ রেখে এসে এতক্ষণ এসবই রোজানা বেগমের মুখ থেকে শুনছে চৈত্র। রোজানা বেগম ওকে টেনে ধরে খাবার খেতে বসিয়েছে। দুপুর 1:30 বেজে গেছে। চৈত্র মুখ বুজে খেয়ে নিল, কারো সাথে কোনো প্রকার কথা বলল নাও, সবাইকে এড়িয়ে গেল। রোজানা বেগমও আর ঘাটলেন না। ওকে ওর মতো ছেড়ে দিলেন। বিকাল 3টা। লাগেজ থেকে জামাকাপড় বের করে গুছিয়ে রাখছিল চৈত্র। হঠাৎই ওর ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। চৈত্র কল রিসিভ করতেই শুনতে পেল, হ্যালো চৈত্র বলছেন। হ্যাঁ বলছি। আপনি কে? আমি এমপি সাহেবের সেক্রেটারি নিজাম বলছি। ম্যাম আপনাকে একটু জরুরি তলব করেছেন এমপি সাহেব। বিকালের মধ্যে তার কার্যালয়ে আসলে ভালো হতো আর কি। চৈত্র বেশি ভাবল না। এমনিতে এমপি ফজলুল হক নোয়ারকে তার বেশ ভালো মানুষ বলেই মনে হয়। লোকটা সমাজসেবা করে অনেক। জনসাধারণকে বোঝে। তাদের উপকার করে। আর বেশ আন্তরিকও। তাই হ্যাঁ বলে দিল চৈত্র। সে একটু পরেই যাবে। কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়ল চৈত্র। তবে প্রথমে ও বুঝতে পারল না যে কেউ একজন ওকে অনুসরণ করছে। পরে যখন ব্যাপারটা ধরতে পারল, তৎক্ষণাৎই চালাকি করে পথ পাল্টে ফেলল ও। সজীব আর ওকে ধরতে পারল না। 4 রাস্তার মোড়ে বাইক থামিয়ে তাজ্জব বনে দাঁড়িয়ে রইল ও। এরপর দুর্জয় ওকে কি করবে এই ভেবে ভেবে নখ কামড়াতে লাগলো। এমপি ফজলুল হক নোয়ারের কার্যালয়ে টেবিলের সামনের চেয়ারে বসে আছে চৈত্র। সামনাসামনি বসে আছে এমপি। সেক্রেটারি একপাশে ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমপি ইশারা করতেই কেবিন থেকে বেরিয়ে গেল সেক্রেটারি নিজাম। চৈত্রকে চায়ের কাপ এগিয়ে দিয়ে এমপি বলা শুরু করলেন, গতকাল অনলাইনের একটা বেশ ঘেরাও নিউজ আমাকে দেখালো আমার দলের একটা ছেলে। ভিডিও ছিল একটা, সেখানে দেখা যাচ্ছিল প্রায় জোরপূর্বক আমাদের ছাত্রলীগের সভাপতি দুর্জয় সেরনিয়াবাদ তোমাকে বিয়ে করছে। ভিডিওটা দেখে তো এমনটাই মনে হচ্ছিল। এই ভিডিওটা এবং তার ক্যাপশনের মাধ্যমে তোমাকে ছোট করা হয়েছে। তোমার জন্য অপমানজনক ছিল এটা। আমার যতদূর যা মনে হলো। ব্যাপারটা বেশ দুঃখজনক। চৈত্র কোনো কথা বলল না। ঠায় বসে রইল। ও ভাবতেও পারেনি এসব কথা বলার জন্য ওকে এখানে ডেকে আনবে এমপি সাহেব। শোনো চৈত্র, তুমি আমার পূর্ব পরিচিত। যেহেতু সামাজিক অনেক কর্মকাণ্ডের জন্য আমাদের যোগাযোগ আছে, সেই হিসেবে তোমার সাথে আমার একটা বেশ ভালো বন্ডিং। তোমাকে মোটামুটি চিনিও আমি। খুব ভালো একটা মেয়ে তুমি।
তাই তোমার সাথে এরকম একটা অন্যায়ের ঘটনায় আমার সত্যিই খুব খারাপ লেগেছে। তাছাড়াও জেলার যেকোনো মেয়ের সাথে এরকম কিছু হলে সবার ক্ষেত্রেই যথাযথ পদক্ষেপ নিতাম আমি। তুমি এ ব্যাপারে কিছু বলতে চাও? তোমার সাহায্য ছাড়া তো প্রশাসন কাউকে শাস্তি দিতে পারবে না। আমার এ ব্যাপারে কোনো মতামত নেই স্যার। আমি নিজে থেকেই মেনে নিয়েছি সবকিছু। আমার কোনো অভিযোগ নেই। দুর্জয় শেরনিয়াবাত আমার স্বামী। আমি তার স্ত্রী। ব্যাস এটুকুই। আর যদি কখনো কোনো সমস্যা হয় আমি অবশ্যই জানাবো আপনাকে। আরে শোনো, তুমি চাইলেই সব সম্ভব। ভয় পেও না। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ওর নামে জাস্ট একটা স্টেটমেন্ট দাও আর মামলা করো। ওকে জেলে ঢুকানোর দায়িত্ব আমার। প্রয়োজন নেই স্যার। আমার ব্যক্তিগত সমস্যা আমি মিটমাট করে নেব। আপনি খুব ভালো মানুষ। নিজে থেকে সহযোগিতা করতে চেয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি স্যার। চেয়ার ছেড়ে উঠে পিছু ফিরে এক কদম হাঁটতেই একটা কথা কানে আসলো চৈত্রের। ও তোমার সাথে যেই অন্যায় করেছে তার জন্য তুমি চাইলে ওকে মেরে ফেলতে পারো। রাতের আঁধারে গলা টিপে অথবা বিষ খাইয়ে। এমপি ফজলুল হক নোয়ারের কথা শুনে রহস্যময় হাসি দিল চৈত্র। মুখে বলল, সে তো মারবই। এমনভাবে মারব যে বেঁচে ফেরার আর কোনো পথ থাকবে না। আজ আসি স্যার। আল্লাহ হাফেজ। করোনার ঘোমটা আরো খানিক টেনে থাই গ্লাসের ডোর ঠেলে হনহন করে সোজা হেঁটে চলে গেল চৈত্র। তবে ও খেয়াল করল না দরজার একপাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে কেউ শুনছিল ওদের সব কথা। চোখে মুখে তার বিস্ময়ের রেশ এখনো কাটেনি। এসেছিল সেক্রেটারি নিজামের সাথে দেখা করতে। তাকে না পেয়ে এমপির কেবিনের বাইরের দিকটায় হাঁটাহাঁটি করছিল। দূর থেকে স্বচ্ছ গ্লাসের ভেতরে চৈত্রকে দেখেই কৌতূহলবশত এগিয়ে এসেছিল তাদের আলাপ শুনতে। সবকিছু শুনে এবং কিছু একটা বুঝে থ হয়ে রইল ও। সঙ্গে সঙ্গেই দুর্জয়কে ফোন করল। ফিসফিস করে বলল, ভাই, আমি মাত্র দেখলাম ভাবি এমপির সাথে আলাপ করে গেল তার কেবিনে এসে আপনাকে মেরে ফেলার প্ল্যানিং করছে তারা দুজনে মিলে। নিশানের কথার বিপরীতে ফোনের ওপাশ থেকে দুর্জয়ের ধারালো কণ্ঠস্বর শোনা গেল। ওই মেয়েকে যদি আজ আমি খুব করে না ফেলেছি তবে আমার নাম দুর্জয় শেরনিয়াবাত না, মেরে একদম মাটিতে পুঁতে রেখে দেব। সন্ধ্যার পরে নিচতলায় বসার ঘরে চৈত্রকে ডেকে পাঠিয়েছেন মাহতাব শেরনিয়াবাত। সুন্দরভাবে ঘোমটা দিয়ে সবার সামনে এসে দাঁড়ালো চৈত্র। বসার ঘরে উপস্থিত রয়েছেন মাহতাব শেরনিয়াবাত, রোজানা বেগম এবং রানী বেগম। তুলনাকে রুমে ঘুম পাড়িয়ে এসেছেন রোজানা বেগম। তার মতে, বড়দের এসব আলোচনায় ছোট শিশুকে না রাখাই ভালো। এতে তাদের ওপর বাজে প্রভাব পড়বে। মাহতাব সাহেব শুষ্ক কাশি দিয়ে কথা শুরু করলেন। আমার ছেলে তোমাকে জোর করে বিয়ে করে এনেছে মানলাম। তবে দুর্জয়ের মা তো তোমাকে তোমার বাড়িতে দিয়ে এসে কথাবার্তা বলে সব ঝামেলা মিটমাট করেছে। এমনকি তোমাদের ডিভোর্সের ব্যাপারেও উকিলের সাথে কথা হয়েছে। সেখানে তুমি কেন আবার যেচে পড়ে এ বাড়িতে আসতে গেলে বলো তো? চৈত্র মুখ খুলল। খুবই শান্ত চাহনিতে তীক্ষ্ণ কণ্ঠস্বরে জবাবে বলল, আপনারা জানেন, আপনাদের গুণধর অতি ভদ্র ছেলে আমার বাড়িতে এসে ভাঙচুর করে গিয়েছিল গতকাল সন্ধ্যায়। হুমকি দিয়ে গিয়েছিল, যদি রাত 12টার আগে এই বাড়িতে এসে উপস্থিত না হই তবে আমাদের মানসম্মান ডুবিয়ে ছাড়বে। বাড়িতে আরো বেশি ভাঙচুর করবে। এই পর্যন্ত আমি কিছু বলিনি আপনাদের বিশিষ্ট ভদ্র ছেলেকে। কিন্তু তিনি এবং তার ছেলাপেলা বাড়ি থেকে চলে যাওয়ার পরপরই বাবা স্ট্রোক করেন। শুধুমাত্র আপনার ছেলের জন্য। এখন আমার কথা হচ্ছে, যার জন্য আমার পরিবারে এখন এই দুর্দশা চলছে, বাবা অসুস্থ। পুরোপুরিভাবে বিছানায়, তাকে তো আমি এত সহজে ছেড়ে দেব না। আজকে আপনাদের সামনে বলে রাখলাম, আপনাদের গুণধর ছেলের জীবন যদি আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে না যেতে পারি তবে আমি আমার নাম পরিবর্তন করে ফেলব। মাহতাব শেরনিয়াবাত শান্ত দৃষ্টিতে চৈত্রের দিকে তাকালেন। মেয়েটার মিষ্টি, মায়াবী মুখশ্রী। এই মায়াবী স্তারিণী মুখশ্রীর মেয়েটার সাথে তার ছেলে এত বড় অন্যায় করতে পারল কিভাবে? কথাটা ভেবেই বারবার মাথা ব্যথা হয় তার। এই মেয়েকে তো মাথার তাজ করে রাখা উচিত। ছেলেকে কিছু বলতেও পারছেন না মাহতাব সাহেব। দুর্জয়কে তিনি কিছু বলতে গেলেই বাবা ছেলের ভয়ানক একটা গ্যাঞ্জাম বেঁধে যাবে বাড়িতে। যেহেতু দুজনেরই সমানে সমান মাথা গরম, ফলে বাড়ির উত্তাল পরিস্থিতি আরো বেশি উত্তাল হবে।
মা, মাথা ঠান্ডা করো। যাও আমার ছেলের ঘরে গিয়ে বিশ্রাম নেও। আমি তোমার রাতের খাবার ঘরেই পাঠিয়ে দেব। আর হ্যাঁ শোনো, তোমার বড় ভাসুর আর যা বাড়িতে ফিরছে পরশু। একটা অনুষ্ঠান হবে। 10টার দিকে তোমার দাদি শাশুড়ির ঘরে এসো, আলাপ করব এ বিষয়ে। রোজানা বেগমের কথায় চৈত্র সাফ জানালো, এসব অনুষ্ঠানে আমি থাকতে পারবো না। দয়া করে আমাকে এসব থেকে দূরে রাখবেন। কিন্তু মা, তুমি তো এবাড়ির ছোট বউ। এসব বউটুয়ের দায়িত্ব পালন করার ইচ্ছা কিংবা সময় কোনোটাই আমার নেই। আসছি। দোতলায় চলে গেল চৈত্র। এদিকে বসার ঘরে সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল চিন্তিত ভঙ্গিতে। ঘড়ির কাঁটা রাত 12টা পেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। চৈত্র আজ অকারণেই জেগে আছে। পারলেও একাই সুযোগ পেয়ে আজ বিছানা দখল করে ঘুমিয়ে পড়তে পারত। তবে বিনা কারণেই এমনটা করেনিও। পুরনো সেই কিছু কথা, স্মৃতি মনের কোণে কিঞ্চিত সময়ের জন্য উকি দিয়েছিল। যখন ও দুর্জয় বলতে বেহুঁশ ছিল। দুর্জয়ের জন্য হৃদয়ের কোণে সূক্ষ্ম অনুভূতির জন্ম হয়েছিল। অবশ্যই সেই সময়টাতে এমন হয়েছিল মূলত দুর্জয়ের ভালো মানুষই দেখে। তবে পরমুহূর্তেই ওর ভয়ঙ্কর আচারাচরণ আর নষ্ট স্বভাবের কথা মনে করে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল চৈত্রের। ঘিমে নিয়ে একাকার অবস্থা হলো ওর। খটখট শব্দে দরজার হ্যান্ডেল ঘুরল। চৈত্র দেয়াল ঘড়ির টিকটিক আওয়াজ সচেতন চিত্তে শুনে সেদিকে একবার দেখে নিল, কখন যে তার এসব ভাবনার মাঝে ঘড়ির মাঝারি সাইজের কাঁটা 12টা 30 মিনিটের ঘর পেরিয়ে গেছে সে বুঝতেই পারেনি। দুর্জয় প্রবেশ করেছে রুমে। হাতা ফোল্ড করা কালো শার্ট আর ছাইনা গ্যাবার্ডিংয়ের প্যান্টের সাথে ঝাঁকড়া চুলগুলো দারুণভাবে মানিয়েছে। দুর্জয়ের রুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই সিগারেটের বিকট গন্ধ আর ধোঁয়া পুরো রুমে ছড়িয়ে পড়ল। ওর হাতে সিগারেট। একটা না, দুটো সিগারেট। দুটোই জ্বলন্ত। পায়ের রাবারের স্যান্ডেল জোড়া দরজার কাছে রেখে দরজা আটকে দিল দুর্জয়। শার্টের ওপরের দুটো বোতাম এক হাতের সাহায্যে খুলে ফেলল। চৈত্র চুপচাপ তীক্ষ্ণ দৃষ্টিতে ওর এসব কর্মকাণ্ড দেখছে। আর সহ্য করতে না পেরে শেষমেশ বলেও ফেলল, চরিত্রহীন, নষ্ট পুরুষ। এত নোংরামিতেও শান্তি হচ্ছে না। না। শেষমেশ দুটো সিগারেট নিয়ে রাতবিরেতে ঘরে। আর কিছু বলতে পারল না চৈত্র। বলার সুযোগ পেল না। বাকি কথাগুলো গলায় আটকে গেল ওর। বুকের ভেতরে ধরফরানি শুরু হলো। বাকি কথা বলার আগেই দুর্জয় এগিয়ে এসে খামচে ধরল ওর দুই বাহু। ঠোঁটে দাঁত বসিয়ে দিল ধারালোভাবে। এক হাতের তালু দিয়ে চেপে ধরল চৈত্রের গাল। অন্য হাতে থাকা জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে ওর চিবুকে। গলার আর বুকের মাঝখানের দিকটায়। উম্মুম। ব্যথায় কুকড়ে উঠল চৈত্র। ছটফট করতে লাগলো। কথা বলার চেষ্টা করলো, কিন্তু যত বেশি ছটফট করছে ও, তত বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠছে দুর্জয়। যেন যত রাগ আছে সব শরীরের সর্বশক্তি দিয়ে চৈত্রের ওপর ছেড়ে ফেলছে ও। অশালীন এবং উগ্রভাবে চৈত্রের শরীর ছুঁয়ে দিচ্ছে ও। রক্তাক্ত ঠোঁট কিছুটা আলগা করতেই চৈত্র বলার চেষ্টা করল, দুর্জয়, রজনী, ইউ আর মাই বেড পার্টনার। শো। বিছানায় ধাক্কা মেরে চৈত্রকে ফেলে দিল দুর্জয়। না, আপনি এরকম কিছু করবেন না দুর্জয়। আল্লাহর কসম। দূরে থাকুন আমার থেকে। নষ্ট পুরুষ। যার শরীরে শত শত নারীর ছোঁয়া, সেই পুরুষের কলঙ্ক আমার শরীরে মরে গেলেও লাগতে দেব না। চৈত্র উঠে বসল শোয়া থেকে। খেয়াল করল দুর্জয়ের নজর ওর উন্মুক্ত কাঁধের দিকে, যার আশেপাশে জ্বলন্ত সিগারেটের ছাপ রয়েছে। ধাক্কাধাক্কিতে শরীরে জড়ানো ওড়না ফ্লোরে পড়ে গেছে চৈত্রের। কামিজের গলার অংশ বেশ কিছুটা সরে গিয়ে বুক আর কাঁধ উন্মুক্ত হয়ে গেছে। দুর্জয় দাঁতে দাঁত চেপে সেদিকেই এক ধ্যানে তাকিয়ে আছে। চৈত্র বুঝতে পারল, এখন যদি সে কিছু না করে তবে ব্যাপারটা বাড়াবাড়ি এবং নোংরা পর্যায়ে চলে যাবে। একবার নিজেকে, আরেকবার দুর্জয়কে দেখল ও। দুর্জয়, আপনি যা ভাবছেন সেসব ভুলেও করার চিন্তা করবেন না। এসবের আগে হয় নিজে মরব, না হয় আপনাকে মেরে ফেলব বলে দিলাম। শাশুড়িমা। ও শাশুড়িমা, দেখে যান প্লিজ। আপনার ছেলে আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে, জোরজবরদস্তি করে আমার সাথে শারীরিক চেঁচামেচি করে কথাটুকু বলে শেষ করার আগেই চৈত্রের শরীর চেপে ধরে ওর মুখে হাত রেখে থামিয়ে দিলে দুর্জয়। চুপ। একদম চুপ। কি বেহায়া মেয়ে রে বাবা।
বাপের জন্মেও এরকম মেয়েমানুষ আর দুটো দেখিনি আমি। এই কিছু করেছি আমি তোমার সাথে? জাস্ট ঠোঁট চেপে ধরে চুমু খেয়েছি। ঠোঁটে কামড় দিয়ে রক্ত বের করেছি আর সিগারেটের ছ্যাঁকা দিয়েছি। মাকে কেন ডাকছো বুঝলাম না তো। মা জানতে পারলে আমাকে ঘর থেকে বের করে দেবে। চৈত্রের চোখ জলে টলমল করতে লাগলো। বহু কষ্টে শারীরিক যন্ত্রণাগুলো সহ্য করছে ও। তবে দুর্জয় মাত্র যা বলল, এতে ওর মাথা যন্ত্রণা শুরু করলো। দাঁতে দাঁত চেপে দুর্জয়ের চোখ রেখে বলল, এত কিছু আপনার কাছে সামান্য মনে হচ্ছে? সামান্য? অবশ্য মনে হবারই কথা। আপনার মতো পুরুষ মানুষের যে নোংরা মন, এতে আর ভালো কিছু মনেও হবে না। দুর্জয়ের গালে সপাং পরপর দুটো চড় বসিয়ে দিল চৈত্র। ওর শার্টের কলার চেপে ধরে বলল, আমি আপনাকে ঘৃণা করি দুর্জয়। অনেক বেশি ঘৃণা করি, আর আজকের এই ঘটনার পরে ঘৃণার মাত্রা আরো বেড়ে গেল। ছি! নষ্ট পুরুষ কোথাকার! বিছানা থেকে ধপাস করে উঠে বসল চৈত্র। চোখ মেলতেই বুঝতে পারল এতক্ষণ কি ঘটেছে। দুঃস্বপ্ন। চরম দুঃস্বপ্ন দেখেছে ও। ওর কাছে এই জীবনে দেখা শ্রেষ্ঠ এবং ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল এটা। কিন্তু ও এরকম স্বপ্নই বা কেন দেখল? হয়তো ঘুমানোর আগে এসব আশঙ্কা করেছিল। ভেবেছিল, তাই হবে। দেয়াল ঘড়িতে সময় দেখল চৈত্র। রাত 2:30 পার হয়ে গেছে। একটা উপন্যাসের বই বালিশের কোণে অবলীলার সহিত পড়ে আছে। এটা পড়তে পড়তেই কখন যে ও ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি। আর ঘুমিয়েই এরকম একটা বাজে স্বপ্ন দেখে ফেলল। রুম পুরো ফাঁকা। কোথাও দুর্জয়ের অস্তিত্ব নেই। এত রাতেও যখন বাড়ি ফেরেনি, তার মানে নিশ্চয়ই সারা রাতেও আর ফিরবে না। কাটিয়ে দেবে হয়তো ক্লাবে। কিছুক্ষণ হাঁটাচলা করে পুনরায় ঘুমিয়ে পড়ল চৈত্র। সকালে ঘুম থেকে উঠে বসার ঘরে আসলো চৈত্র। দুর্জয়কে এখনো অবধি কোথাও দেখা যাচ্ছে না। তবে একটা ব্যাপারে বেশ অবাক হলো চৈত্র। বাড়ির সবাই ব্যাগপত্র, লাগেজ গুছিয়ে বসার ঘরে বসে আছে। রোজানা বেগম তুলনাকে একটা পাউরুটি খাওয়াচ্ছেন। সবার ভাবসাব দেখে মনে হচ্ছে বাইরে কোথাও বেড়াতে যাবেন। শাশুড়িমা কোথাও যাচ্ছেন আপনারা? হ্যাঁ মা, আমার বড় ছেলে সাজেকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদের। দুর্জয় যেতে পারবে না বলে দিয়েছে ফোন করে। তবে তুমি যেতে পারো, মাসুদ বলেছে দুর্জয় না গেলেও অবশ্যই তোমাকেও নিয়ে যেতে। চৈত্রের কথায় রোজানা বেগম এগিয়ে এসে কথাগুলো বললেন। চৈত্র নাকচ করে দিল। বলল, আমি যাব না। এখানেই থাকবো। আপনারা যান। কিন্তু মা, একা বাড়িতে তুমি কিভাবে থাকবে? শুধু দুজন কাজের মহিলা আছেন। তারা আছে তো। আর আপনার ছেলেও আছে না। দেখবেন আমি খুব ভালোভাবে থাকতে পারবো। প্রকাশ্যে কথাটা বললেও মনে মনে চৈত্র বলল, সেরনিয়াবাদ মহাশয়। এবার আপনি টের পাবেন এই চৈত্র কি জিনিস। জাস্ট আপনার বাড়ির লোকদের বাড়ি ত্যাগের অপেক্ষা। আচ্ছা, তুমি যেতে চাইছো না যখন জোর করব না। আমরা আজই তাড়াহুড়োয় রওনা দিচ্ছি। কারণ তোমার বড় ভাসুর হুটহাট প্ল্যানিং করে ফেলেছে। তোমাকে আগে থেকে জানানোরও সময় হয়নি। আমরা সেখানে 3 দিন থেকে পরদিন চলে আসব। আসি হ্যাঁ। নিজের খেয়াল রেখো। আরেকটা কথা, দয়া করে আমার ছেলের সাথে গ্যাঞ্জাম বাঁধিও না। চুপচাপ থেকো। কেমন? রোজানা বেগমের কথায় ঠোঁট চেপে হেসে মাথা নাড়ালো চৈত্র। সবাই বাড়ি থেকে যেতেই সোফায় পা উঠিয়ে আসন মোড়া দিয়ে বসে পড়ল ও। একজন কাজের মহিলাকে ডেকে বলল, আপনারা দুজন আজ বাসায় চলে যান। সব কাজ আমি করে নেব। বাড়ির ছোট বউয়ের কথা অমান্য করতে পারলেন না তারা। তাই দুজনেই আজকের মতো ছুটি নিয়ে যার যার বাড়িতে চলে গেলেন। সারাটা দিনই চৈত্রের কেটে গেল শুয়ে বসে। কিছুক্ষণ উপন্যাস পড়ল। মায়ের সাথে এ বাড়ির প্রসঙ্গ পুরোপুরি বাদ দিয়ে স্বাভাবিকভাবে আলাপ করল। রান্নাঘরে গিয়ে দেখল ফ্রিজে কিছু খাবার রাখা আছে, সেগুলো গরম করে খেয়ে নিল ও। বিকালে একটা উপন্যাসের বই নিয়ে বিছানায় আধশোয়া হয়ে পড়তে শুরু করল চৈত্র। একসময় ঘুমিয়েও গেল। ফোনের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল চৈত্রের। ক্লান্ত হাতে ফোন তুলে দেখল তুরানের নাম্বার থেকে কল এসেছে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে কানে ধরল চৈত্র। সঙ্গে সঙ্গেই ওপর পাশ থেকে তুরানকে ভীষণ উত্তেজিত এবং ভাঙা ভাঙা গলায় বলতে শোনা গেল, ভাবি, ভাইয়ের অবস্থা ভালো না। বাড়িতে শুধুমাত্র আপনি আছেন। তাই এখন আপনাকেই দরকার এখানে। দ্রুত আসুন আপনি।
হাইওয়ের ডান পাশের জহরু মহলের পাশের বস্তিতে আছি আমরা সবাই। আপনি এখানে চলে আসুন। তুরানের কথাগুলো সব যেন চৈত্রের মাথার ওপর দিয়ে গেল। প্রথমে হতচকিত হলেও পরে স্বাভাবিক হয়ে বলল, কি হয়েছে তুরান? বুঝিয়ে বলো তো। তোমার কথাগুলো সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমরা যেখানে আছি এখানে প্রচণ্ড, ভয়াবহ মারামারি হয়েছে। দুর্ঘটনাবশত ভাইয়ের নাকে মুখে কয়েকটা জোরালো আঘাত লেগেছে। তারপর থেকেই ভাইয়ের নাকমুখ থেকে প্রচুর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। আপনি যত দ্রুত সম্ভব এখানে আসুন ভাবি। মারামারি করে ব্লিডিং হচ্ছে তো তাকে হসপিটালে নিয়ে যাও। আমাকে কেন ফোন করেছো? চৈত্রের স্বাভাবিক, নিশ্চিন্ত কণ্ঠস্বর। যেন কিছুই যায় আসে না এই খবরে। হসপিটালে নিয়ে যাওয়াটাই তো সমস্যা ভাবি। এজন্যই তো আপনাকে ফোন করেছি। আপনি প্লিজ দ্রুত আসুন। আমি সবার থেকে আড়ালে এসে আপনাকে ফোন করেছি। ভাই জানতে পারলে কুপাবে। তুরান ফোন কেটে দিল। চৈত্র 5 মিনিট সময় নিল ভাবতে যে যাবে কিনা। সিদ্ধান্ত নিল, সে যাবে। গিয়ে যত প্রকার তামাশা দেখার আর করে আসার সবই করবে। রোজানা বেগমের দেওয়া গাঢ় রানী গোলাপি রঙের শাড়িটা আর পরিবর্তন করল না চৈত্র। সেটা পরিহিত অবস্থায় মাথায় কোনোমতে ঘণ্টা টেনে সিএনজি করে বেরিয়ে পড়ল হাইওয়ের পাশের বস্তির উদ্দেশ্যে। চৈত্র যখন সেখানে পৌঁছালো, তখন সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমেছে ভুবনে। আকাশে পূর্ণিমার গোলাকার চাঁদখানা জ্বলজ্বল করছে। বস্তিতে অসংখ্য ঘরবাড়ি দিয়ে ঠাসা। আনুমানিক প্রায় 20-25 তো হবেই। বস্তির বাইরের দিকটায় একটা মাটির উঁচু ঢিবির মতো বসার জায়গা। সেখানটাতে বস্তির লোকজনের জটলা দেখা যাচ্ছে দূর থেকে। সিএনজি থেকে নেমে সেখানেই অনুসরণ করে গেল চৈত্র। ওকে দেখে জটলা থেকে বেরিয়ে আসলো তুরান। অবশেষে আপনি এসেছেন। এদিকে ভাইয়ের অবস্থা খুব খারাপ। রক্তে সাদা শার্ট ভিজে গেছে পুরো। তবুও ভাই যে ধরে আছেন। কোনোমতেই হসপিটালে যাবেন না। ট্রিটমেন্ট করাবেন না। তার নাকি কিছুই হয়নি। তুরানের কথা শুনে চৈত্র সামনের জটলার দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর স্বরে প্রশ্ন করল, উনি মারামারি কেন করেছেন তুরান? স্থানীয় কিছু গুন্ডা, দালালরা বস্তি উৎখাত করে এখানে বড় বড় রেস্টুরেন্ট, মার্কেট করতে চাইছে। ভাই একসময় নিজেই প্রশাসনের কাছ থেকে টেন্ডার নিয়ে এসব অসহায় মানুষদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এখানে। আজ ভাই যখন ক্লাবে ছিলেন, তখন জানতে পারেন যে ওই গুন্ডারা এসে বস্তিতে উৎপাত করছে। সব ভাঙচুর করছে। ভাই অতিরিক্ত হাইপার হয়ে গিয়েছিলেন। মাথা গরম হয়ে গিয়েছিল ভাইয়ের। দিকবিদিক না দেখে ভাই আমাদের সবাইকে সাথে নিয়ে এসে ওদেরকে পেটাতে শুরু করেন। এক পর্যায়ে গুন্ডাদের যেই লিডার আছে, নিমু, ওর সাথে মারামারি সময়ে ভাইয়ের নাক মুখে আঘাত লাগে। গুন্ডারা তো পালিয়ে গেছে সব। কিন্তু ভাই, তুরান কথা বলতে বলতে প্রায় কেঁদেই ফেলে। চৈত্র দ্রুত এগিয়ে যায়। বুঝতে পারে ব্যাপারটা গুরুতর। ভিড় ঠেলে সামনের দিকে যেতে থাকেও। দেখি, আপনারা একটু পাশে যান তো। সামনে যেতে দিন। সাইড প্লিজ। সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল চৈত্র। সাদা শার্ট পরিহিত দুর্জয়ের শরীর যেন পুরো লাল রঙে রঞ্জিত। ঠোঁটের কোণে বেশ রক্ত গড়িয়ে পড়ছে। কপালের বাম পাশে কেটে রক্ত চুইয়ে পড়ছে সেখান থেকে। শক্ত হয়ে বসে আছে দুর্জয়। মুঠোফোনে হাতে নিয়ে কিছু একটা করছে। ওর আশেপাশে ঘিরে দাঁড়িয়ে আছে দলের সব ছেলেরা। সবার মুখ থমথমে, আধারান্বিত। চৈত্র দৌড়ে এগিয়ে গেল দুর্জয়ের কাছে। ওর ডান হাত চেপে ধরে বসে পড়ল ওর পাশে। কি কি অবস্থা আপনার? কি হাল করেছেন নিজের? চৈত্রকে দেখে, ওর কণ্ঠস্বর শুনে কিঞ্চিত চমকে উঠল দুর্জয়। হাতের মুঠোফোনটা নিশানের হাতে দিয়ে শক্ত হয়ে বসে রইল ওর দিকে মুখ করে। পরপরই চেঁচিয়ে বলে উঠল, কোন জানোয়ারের বাচ্চা এই আপদকে খবর দিয়ে এখানে এনেছে? জাস্ট একবার আমার সামনে এসে দাঁড়া। এখানেই কূপ পিয়ে দাফন করে দিয়ে যাব। দুর্জয়ের কথাগুলো শুনে ভয় কেঁপে উঠল তুরান। বাকিরা ভরকালো। নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগলো। তুরান ভিড়ের সুযোগে পেছনের দিকে সরে দাঁড়ালো। শান্ত হন আপনি। এখানে কেউ ডেকে আনেনি আমাকে। আমি নিজেই এসেছি। উঠুন এক্ষুনি, হসপিটালে নিতে হবে আপনাকে। ঈশ্বর কি পরিমাণে ব্লিডিং হচ্ছে! এভাবে ব্লিডিং হতে থাকলে তো ঠাস করে মরে যাবেন কখন? মরে যাব। কোনো সমস্যা। তুমি তো আমার মৃত্যু কামনাই করো ঘসেটি বেগমের বংশধর।
দুর্জয়ের সরাসরি তীক্ষ্ণ চাহনি থেকে চোখ সরিয়ে নিল চৈত্র। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, এতগুলা মানুষের সামনে দয়া করে চুপ থাকুন এখন। মরতে মরতেও ভাষণ বন্ধ হয় না। অসভ্য লোক, উঠুন তো এবার। আর এভাবে বসে থাকা ঠিক হবে না। দুর্জয়ের হাত ধরে হেঁচকা টান দিল চৈত্র। তবে দুর্জয় উঠল না। শক্ত হয়ে জেদ ধরে সেখানেই বসে রইল। আপনি যাবেন না। সজীব, ওকে এখান থেকে যেতে বল। সিএনজিতে উঠিয়ে দিয়ে আয়। মন মেজাজ বিগড়ে আছে। আরো বেশি বিগড়ে দিলে কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে বসবো, তখন সহ্য করতে পারবে না। চৈত্রের প্রশ্নের বিপরীতে সজীবকে কথাটা বলল দুর্জয়। সজীব পড়েছে গ্যারাকলে। একবার দুর্জয়ের দিকে তাকালো, আরেকবার চৈত্রের দিকে। দুজনেই জেদ ধরে বসে আছে, কাউকেই এই মুহূর্তে টলানো সম্ভব না। চৈত্র একটা চরম দুঃসাহসিক কাজ করে ফেলল। দুর্জয়ের দিকে ঘুরে ওকে শক্ত করো জড়িয়ে ধরল। কাঁধের ওপর ঠোঁট রেখে বলল, নেতা সাহেব, আপনি যদি এখন এখান থেকে যেতে রাজি না হন, তবে আপনার সকল বেডপার্টনার আপনাকে এরকম অশ্লীলভাবেই জড়িয়ে ধরে বসে থাকবে। দেখুন দেখুন, এখানকার সব মানুষজন কিভাবে দেখছে আমাদেরকে। নিশ্চয়ই মনে মনে খুব খারাপ ভাবছে। তারা তো আর জানে না আমরা স্বামী স্ত্রী। একটু পরে আপনার গালে, ঘাড়ে আর ঠোঁটে চুমু খাবো আমি, তখন ব্যাপারটা আরো জমবে, তাই না? এবার বলুন আপনি উঠবেন কিনা। দুর্জয় বিমূঢ় হয়ে বসে আছে। নিশানের দিকে তাকিয়ে চোখের ইশারা করে বলল, একে সরা নিশান। আমার মাথামুন্ডু গরম হয়ে গেলে উল্টাপাল্টা কি করে ফেলবো নিজেও বুঝতে পারবো না। দুর্জয়ের আদেশে নিশান ভয়ে ভয়ে চৈত্রকে উদ্দেশ্য করে বলল, ভাবি আপনি সরে আসেন। জনগণ দেখতেছে। সবাই খারাপ ভাবতেছে। ভাইয়ের রেপুটেশনের ব্যাপার এটা। চৈত্র সরল না। দুর্জয়ের গলা জড়িয়ে ধরে বসে থাকল। নিশানের কথার বিপরীতে বলল, তোমাদের ভাইকে বলো, জেদ না দেখিয়ে চুপচাপ আমার সাথে হসপিটালে যেতে। শয়তান সহজে মরে না। সেও সহজে মরতে পারবে না। ভালো মানুষেরা তাড়াতাড়ি মরে যায়। সে কি ভালো মানুষ নাকি? চৈত্রের কথা শেষ হওয়া মাত্রই তড়িৎ গতিতে ওকে ঘুরিয়ে পেছনে থেকে এক হাত মুচড়ে ধরল দুর্জয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি যখন বলেছি হসপিটালে যাব না মানে যাব না। কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই আমার। তোমার মতো নেবা নাকি? এটা সামান্য আঘাত মাত্র। আর দেখো তুমি আমার শারীরিক শক্তির সাথে পেরে উঠছো না। হাস্যকর। শারীরিক শক্তির সাথে না পারলেও বুদ্ধিবৃত্তিতে নিশ্চয়ই পারবো। কারণ, কথাটুকু বলেই শাড়িতে আটকানো একটা পিন এক হাতের সাহায্যে খুলে নিয়ে দুর্জয়ের বাহুতে আলতো করে ফুটিয়ে দিল চৈত্র। আহ! ছিটকে সরে গেল দুর্জয়। সবাই হতচকিত হলো। চৈত্র মুচকি হাসছে ওকে দেখে। এবার চলুন শয়তানের বংশধর। চৈত্রের কথা শুনে সজীব রাতুলের কানের কাছে গিয়ে চাপা স্বরে বলল, ভাবি তো বেশ সুন্দরী। আমি বুঝি না রাতুল ভাই, একটা সুন্দরী মেয়ের মুখের ভাষা, আচার আচরণ এরকম হয় কেমনে? তার থেকে বড় কথা, সুন্দরী মেয়েরা গালিগালাজ করে কেমনে? রাতুল চিমটি কেটে চুপ করিয়ে দিল সজীবকে। দুর্জয় উঠে দাঁড়ালো বসা থেকে। চৈত্রকে টেনে দাঁড় করালো। বস্তির সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা নিশ্চিন্ত থাকুন। আজকের পর সম্ভবত ওরা আর আসবে না আপনাদের বাসস্থানহীন করতে। আর যদি আসেও, তবে আমি আছি। সবাই ধন্যবাদ জানায় দুর্জয়কে। সবার চোখে কৃতজ্ঞতার আভা। দুর্জয় আর দাঁড়ায় না সেখানে। চৈত্রের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। দলের ছেলেদেরকে উদ্দেশ্য করে বলে, একে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি। তোরা আলাদাভাবে চলে আয়। চৈত্রকে টানতে টানতে সড়কের পাশে রাখা বাইকের কাছে নিয়ে গেল দুর্জয়। বাইকে যাব না। তো কি সে যাবে? সিএনজিতে চলুন। তামজিদকে ডেকে বাইকটা নিয়ে যেতে বলে দুর্জয়। একটা সিএনজি ভাড়া করে তাতে উঠে বসে দুজনে। দুর্জয় আর চৈত্র যেতেই নিশান সবার সামনে বলল, তোমাদের কি মনে হচ্ছে না ভাই বিয়ে করেই বউয়ের কথা শুনতে শুরু করেছে? আর হবেই না কেন? যে জল্লাদ বউ ভাইয়ের। হসপিটাল এখান থেকে একটু বেশিই দূরে। সিএনজি করে যেতে প্রায় ৪৫ মিনিট সময় লাগবে। এখনো অবধি দুর্জয়ের শরীর থেকে ব্লিডিং হয়েই চলেছে। তবে ও একদম স্বাভাবিক রয়েছে। চৈত্র চুপচাপ উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে।
দুজন পাশাপাশি বসা, তাই রাস্তার উঁচুনিচু বাঁকের ধাক্কায় কিছুক্ষণ পরপরই তাদের শরীর একে অপরের সাথে স্পর্শ করছে। চৈত্র দুর্জয়ের বাহুর যে জায়গায় রক্ত চুইয়ে পড়ছে সেখানে শক্ত করে চেপে ধরে বসল। দুর্জয় ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, শরত, এত দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। দরদ দেখাচ্ছে কে আপনাকে? শয়তান, এত জলদি মরে গেলে তাকে জাহান্নাম দেখাবো কিভাবে? তোমাকে দেখার পর আমার জাহান্নাম দেখা হয়ে গেছে বেয়াদব মেয়ে মানুষ। দূরে দূরে থাকবে আমার থেকে, কি ভেবেছো তোমার মতলব আমি বুঝি না? একটু একটু করে কাছে আসবে, তারপরে আমার বাচ্চা পেটে ধরে আমাকেই নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আপনার মন মস্তিষ্ক আপনার মতোই নোংরা। হ্যাঁ, কাছে আসলে আসবো, বাচ্চা পেটে ধরবো, কোনো অসুবিধা? দুর্জয় একটা ঘুষি মারল সিএনজির হ্যান্ডেলে। দাঁতে দাঁত পিষে বলল, রাগে মাথার রোগ ছিঁড়ে যাচ্ছ। আর একটা কথাও বললে সিএনজি থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেব বলে দিলাম। আপনার খাই আমি, যে আপনার কথাও মম। চুপও, আর একটা কথাও না। চৈত্রের মুখ চেপে ধরল দুর্জয়। চৈত্র কথা বলার চেষ্টা করেও পারল না। নিঃশ্বাস আটকে আসছে ওর। দুর্জয় ওর চোখে চোখ রেখে বলল, মেয়ে মানুষ যত চুপচাপ, দুনিয়ায় তত শান্তি। চৈত্র মোচড়ামুচড়ি শুরু করলো। এদিকে সিএনজিওয়ালা কয়েকবার আড়ে আড়ে তাকিয়েছে, তবে ভয় কিছু বলতে বা জিজ্ঞাসা করতে পারছে না। দুর্জয়কে চেনে সে। এর আগে শ্রমিক কল্যাণ সমিতির সভাপতির সাথে একটা ঝামেলা, মারপিট হয়েছিল। তখন থেকেই দুর্জয় বেশ পরিচিত শ্রমিকদের মাঝে। শরীর অবশ হয়ে আসতে শুরু করেছে চৈত্রের। ব্লাউজ ঘেমে পুরো পিঠ ভিজে গেছে। নাকে ডগায়, গলায়, ঘাড়ে আর কপালে ঘাম জমেছে, চোখ লাল হয়ে গেছে। হসপিটালে পৌঁছাতে এখনো বেশ দেরি। অনেকক্ষণ যাবতীয় ওর মুখ চেপে ধরে বসে আছে দুর্জয়। ওর কোনো খেয়াল নেই চৈত্রের দিকে। বাইরের পরিবেশ দেখছে ও। শেষমেশ নিস্তেজ শরীর দুর্জয়ের বুকে এলিয়ে দিল চৈত্র। ঘুমটা দেওয়া আঁচল মাথা থেকে পড়ে গিয়ে পিঠের কাছ থেকে সরে গেল ওর। পিঠ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে। এবার খেয়াল এলো দুর্জয়ের। চৈত্রের থুতনিতে হাত রেখে মুখের দিকে তাকিয়ে ডাকল, রজনী, এই রজনীগন্ধা। চৈত্রের কোনো সাড়া পাওয়া গেল না। দুর্জয় ওর শাড়ির আঁচল টেনে পিঠ ঢেকে দিল, মুখ থেকে হাত সরিয়ে নিল। ওর মাথাটা আলগোছে উঠিয়ে কোলের ওপর শুইয়ে দিল। মুখ বেজার করে বলল, মেয়েটা জাস্ট অসহ্যকর। চিত্রনদের বাড়ির বসার ঘরে বৈঠক বসেছে। আনা সোফার এক কোণে কালো একটা বোরকা পরিহিত বসে মাথা নিচু করে কেঁদে চলেছে সমানে। চিত্রন ওর দিকে নীরব ভূমিকায় তাকিয়ে আছে। তুহিন খন্দকার আর অনিমা ফোনে কথা বলছেন আনিকা বেগমের সাথে। আনি, তুই এখন কেন এবাড়িতে জোর করে পাঠিয়ে দিলি মেয়েটাকে? তাও আবার একা একা ট্রেনে উঠিয়ে দিলি। কি বিবেক রে তোর? এত কিছু জানি না আপা। ওই মেয়েকে আমি আর ঘরে রাখবো না। ওর পড়াশোনা করণেরও দরকার নাই। কোনো পরীক্ষা টরীক্ষা দেউন লাগবো না। তোমাগো বাড়ির বউ এখনো সংসার করুক তোমাগো বাড়িতে। অনিমা বেগম তেতে উঠলেন। কিন্তু আনা করেছেটা কি বলবি তো? ওই মাইয়া অপা বেশি বুঝদার। পড়াশোনা কইরা, শিক্ষিত হইয়া আমার বাপের বাড়ির মানুষদেরই দোষারোপ করার সাহস দেখায়। বেয়াদ্দপ মাইয়া। ওরে তোমার কাছেই রাইখা দেওয়া পা। সংসার করুক তোমাগো বাড়িতে। এই বাড়িতে আর পাঠাইও না। পাঠাইলে কিন্তু ওরে বাড়িতে ঢুকতে দিমু না আমি। কথাগুলো বলেই কল কেটে দেন আনিকা বেগম। অনিমা বেগম আর কিছু বলার সুযোগ পেলেন না। অনিমা বেগম কিছুক্ষণ থ মেরে বসে থেকে চিত্রনকে ইশারা করে আনায়াকে ঘরে নিয়ে যেতে বললেন। এম ড্যাশ আনায়াকে ঘরে এনে দরজা আটকে দিল চিত্রন। আনা, কি হয়েছে তোর? বল আমাকে। আনা বিছানায় বসেছিল সবেমাত্র। দৌড়ে উঠে এসে চিত্রনকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁপতে কাঁপতে বলল, চিত্রনদা, এখন তো আপনি আমার স্বামী, তাই না? আপনার স্ত্রীর যদি সতীত্ব নষ্ট হয়, তাহলে কি তাকে আপনি পরিত্যাগ করবেন? আনা, কি হয়েছে তোর? খুলে বল তো আমাকে। দেখবি আমি সব ঠিক করে দেব। আনায়ার মুখ তুলে ধরে প্রশ্ন করল চিত্রন। ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেলল আনা। কাঁদতে কাঁদতে বলল, কিছু বলতে পারবো না আমি। শুধু এতটুকু জেনে রাখুন, আপনার বউয়ের গায়ে কলঙ্ক লেগে গেছে, এখন তালাক দেন আমারে। কথাটা বলার সঙ্গে সঙ্গে আনা গালে জোরে জোরে একটা থাপ্পড় পড়ল। চিত্রন চেঁচিয়ে বলে উঠল, এসব কি ধরনের কথাবার্তা আনা? কিছু বলতে হবে না তোর।
তবে এই থাপ্পড়টার জন্য আজকের পর থেকে যেন তোর মুখ থেকে এই ধরনের কথাবার্তা না শুনি। আর হ্যাঁ, তুই পরীক্ষা দিবি, পড়াশোনা করবি তুই। আমি নিজে তোর গ্রামে গিয়ে তোকে পরীক্ষা দিয়ে নিয়ে আসবো। ভালোভাবে পড়াশোনা কর। চলবে। গল্প ঈগল সন্ধি। চতুর্থ পর্ব। লেখনীতে ঝিলিক মল্লিক।